না abnormal growth of uncoordinated abnormal growth of tissue which persists in the same uncoordinated matter with the surrounding tissue even after cessation of the stimuli which has evoked it. মানে বড় কঠিন কঠিন কথা, ইংরেজি কথা, কিন্তু প্রত্যেকটার মানে আছে। একটা অ্যাবনর্মাল গ্রোথ, তার গ্রোথটা আনকোঅর্ডিনেটেড, সে পারসিস্ট করতেই থাকে, বাড়তেই থাকে, কারণ তাকে যে স্টিমুলাসের জন্য সে তৈরি হতে শুরু করেছিল তারপরেও বাড়তে থাকে। সো a normal cell when becomes cancerous, just like তার একটা মাথায় কিছু একটা গন্ডগোল হয়ে গেল, সেই রকম নিউক্লিয়াসের মধ্যে জেনেটিক ইনফরমেশনের মধ্যে কিছু একটা গোলমাল হয়ে গেল, then it becomes a malignant cell or neoplastic cell. That the stimuli may be any physical agents like even the sun rays or the radiation, anything, the physical agents, even the repeated friction can also give rise to cancer. And any microbial agents, starting from the virus up to any parasite, can give rise to cancer. Chemicals, they also can give rise to cancer. So the list is long and it is increasing day by day. Can you tell me what was the first? এটা একদম আমার নিজের আজকের ক্লাসের বাইরে করছি, কেন ইন্টারেস্টিং জায়গাগুলো। What was the first carcinogen detected? এই যে কার্সিনোজেনেসিস বা একটা কার্সিনোজেন বলে কিছু জিনিস থাকছে, এটা ভেতর থেকে হচ্ছে না, কিছু একটা স্টিমুলাস থাকছে, এটার সঙ্গে কোন গল্পটা যুক্ত জানো? মজার গল্প, কে জানে? কেউ না? কার্সিনোজেনেসিস পড়া হয়েছে? কার্সিনোজেনেসিস হয়েছে না? হয়নি? হ্যাঁ, আমি হ্যাঁ না কিছু বুঝতে পারছি না। এরকম একদম বোবাদের ক্লাস নিয়ে আমি কি করবো? একটু তো ভোকাল হতে হবে। কার্সিনোজেনেসিসের ক্লাস হয়েছে? হ্যাঁ না? হ্যাঁ, আচ্ছা, কত রকমের কার্সিনোজেনেসিস হয়? ফিজিক্যাল, কেমিক্যাল, মাইক্রোবায়োলজিক্যাল। তো ঠিক আছে, এসব তো পরের গল্প। তো প্রথম যে কোনো কিছুর জন্য কার্সিনোমা হচ্ছে, এই ধারণাটা কিভাবে প্রথম এসেছিল বলো তো? কে দিয়েছিলেন? ইংল্যান্ডে পার্সিভাল পট। আগে ইংল্যান্ডে ছিল, নিয়ম ছিল যে, তোমরা জানো তখন তো ফায়ার প্লেসেস ছিল, এত তো এসি মানে গরম করার অন্য সেন্ট্রাল হিটিং সিস্টেম ছিল না। এরকম বড় বড় সব ফায়ার প্লেসে দাওয়াও করে আগুন জ্বলতো, আর সেই ধোঁয়াটা বেরিয়ে যেত চিমনি দিয়ে, ফলে চিমনিতে প্রচুর শুট বা আমাদের মানে কালিঝুলি জমা হতো। তো সেই শুটটা পরিষ্কার করার জন্য ইউজুয়ালি বাচ্চা ছেলেরা সেই চিমনিটা দিয়ে নামতো, চিমনিটা দিয়ে দেওয়াল বেয়ে বেয়ে নামতো, চিমনির গায়ে রিং থাকতো, সেখান দিয়ে বেয়ে বেয়ে নামতো, শুট পরিষ্কার করতো। এবং ন্যাচারালি আরেকটা মানে অদ্ভুত জিনিস ছিল, শুনলে অবাক লাগবে, সেসব শীতের দেশে ইউজুয়ালি রেগুলার স্নান করার কোনো চল ছিল না, কেউ স্নান করতো না। ইউজুয়ালি ওদের একটা কমন বাথ থাকতো সোসাইটিতে, সেখানে গিয়ে মাসে একবার কি 2 মাসে একবার গিয়ে স্নান করতো, তার বেশি কেউ স্নান করতো না। প্রথম কারণ হচ্ছে শীত, তারপরে জল প্রোভাইড করতে পারতো না, তো এরাও তেমনি স্নান ফান করতো না। এই যে এরা ওঠানামা করতো চিমনির গা দিয়ে, and at that time their scrotal skin used to be মানে তার সঙ্গে ঘষা লাগতো এবং সেখানে শুট জমা হতো। এবং দেখা গেল এই চিমনি সুইপার্স যারা, তাদের মধ্যে squamous cell carcinoma of the scrotal skin is very high। তাদের মধ্যে দেখা গেল এরকম একটা স্ক্রোটাল ক্যান্সার মানে স্ক্রোটাল squamous cell carcinoma ইনসিডেন্স খুব বেশি। তখন পার্সিভাল পটের একটা সন্দেহ হলো যে whether the shoot is responsible or not। তখন উনি ওখানকার মিউনিসিপ্যালিটিকে বলে নিয়ম করলেন যে চিমনি সুইপারদের প্রত্যেক দিন স্নান করতে হবে, অন্য কোনো কিচ্ছু না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট।
তারা সুইপ করে পরিষ্কার করে এসে তাদের স্নান করতে হবে। And that, only that is simple step reduced the incidence of the scrotal cancer in the chimney sweepers. And that is the first thought about the chemical carcinogens. তাহলে বাইরে থেকে কিছু একটা আসছে যে নাকি যার বারবার রিপিটেড এক্সপোজারের জন্য আমাদের শরীরে ক্যান্সার হচ্ছে। That was the first thought about the carcinogens. Percival pot. আমি এখনই সালটা মনে করতে পারছি না, লেখা আছে অনেক দিন আগে, বুঝতেই পারছো কোন একটা আমলে। So that is the story of the carcinogenesis. Now we are entering in অনেকটা পেরিয়ে গেছি, ক্যান্সার তৈরি হয়ে গেছে, কার্সিনোজেনরা তারা বিভিন্ন ভাবে একটা সেলকে তার সফল হয়ে গেছে তার ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন করতে বা নিওপ্লাস্টিক ট্রান্সফরমেশন করে দিতে সফল হয়ে গেছে। এইবারে তোমাদের আগের দিন একটুখানি বলেছিলাম যে একটা সেলের মধ্যে মেনলি ট্রান্সফরমেশনটা হয়, অনেক রকমের ট্রান্সফরমেশন। একটা হচ্ছে অঙ্কোজিন যারা থাকছে তারা গোলমাল করতে পারে, তারা বেশি বেশি কাজ করে ফেলছে হতে পারে, কিংবা গ্রোথ ফ্যাক্টর যারা আছে তারা বেশি করে করে খোঁচা মারছে সেলটাকে প্রলিফারেট করার জন্য হতে পারে। তাহলে গ্রোথ ফ্যাক্টরের একটা গোলমাল হতে পারে, গ্রোথ ফ্যাক্টর যেখান থেকে আসছে সেখানে মিউটেশন হয়েছে হতে পারে, কিংবা অঙ্কোজিন সেই সেলটার মধ্যে আছে যে সেলটাকে প্রলিফারেট রেপ্লিকেট করতে সাহায্য করে, সে বেশি বেশি কাজ করে ফেলছে, অস্বাভাবিক কাজ করে ফেলছে, ওরে থামলে থামলে বলেও থামছে না। So it may be the oncogene which is mutated, or it may be the inhibitors or tumor suppressor gene. বাড়িতে বাচ্চা ছেলে ভীষণ এলোমেলো ছোটাছুটি করছে, বিরাট একটা কাজের কাণ্ড করছে, মা তাকে বলছে ওরে আর দরকার নেই রে, থাম, আর তোকে করতে হবে না। এই যে কন্ট্রোল, এই যে সাপ্রেশন, সেটা নষ্ট হয়ে গেছে, কেউ গোলমাল নেই, তাহলে গোলমাল হতে পারে। তাহলে এইরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের গোলমাল হয়। গোলমাল হয়ে কি হলো, আলটিমেটলি গল্পটা কি দাঁড়ালো, তাহলে যে কোনো জায়গাতেই হোক একটা গোলমাল হয়ে গেছে। আমি তোমাদের মধ্যে সেদিন বাইরে দাঁড়িয়ে বলছিলাম যে যদি কোনো একটা বাড়িতে চোর আসে, একটা চোরের ক্ষমতা নেই চুরি করে বেরিয়ে যাওয়া, যদি না সেইখানে পাহারাদারি পদ্ধতিটা ফেল করে। চোর এসেছে চুরি করবার জন্য ঢুকছে, কিন্তু যদি পাহারাদারিটা ঠিক ঠিক থাকে তাহলে কিন্তু চোর চুরি করতে পারবে না। ঠিক তেমনি একটা অঙ্কোজিনে মিউটেশন হয়েছে, কিন্তু সে ক্যান্সার করতে কখনোই পারবে না যদি আমার টিউমার সাপ্রেসর জিনগুলো ঠিকঠাক থাকে। তাহলে দেখো একই সঙ্গে আমার দুটো মিউটেশন হতে হচ্ছে, এক হচ্ছে অঙ্কোজিনে মিউটেশন হতে হচ্ছে, সেকেন্ডলি আমার টিউমার সাপ্রেসর জিনেও মিউটেশন হতে হচ্ছে, নয়তো সে প্রোগ্রেস করতে পারবে না থ্রু দ্য সেল সাইকেল। সে কখনোই মিউটেটেড বা অ্যাবনর্মাল ক্রোমোজোম নিয়ে সে নর্মালি মাইটোসিসে যেতে পারবে না। নর্মাল পদ্ধতির সেল সবসময় চাইবে তাকে তার ডিএনএ কে রিপেয়ার করতে, কিংবা যদি ডিএনএ রিপেয়ার করতে না পারে তাকে অ্যাপোটোসিস করে মেরে দিতে। এটাই হচ্ছে আমাদের বডির প্রোটেকশন এগেইনস্ট দ্য ক্যান্সার। তো তাহলে আমার দুটো জায়গায় মিউটেশন হয়ে যাচ্ছে, এক হচ্ছে অঙ্কোজিন বা কোথাও একটা তৈরি বেশি বানাবার জিনিস, আরেকজন যে বাধা দিচ্ছিল সে। তো ঠিক আছে, বোঝা গেল এই দুটো মিউটেশন বোঝা গেল, কিন্তু এখানে ক্ষান্ত দিল না। যে সেলগুলো বাড়ছে, প্রলিফারেট করছে, রেপ্লিকেট করছে, তারা এখানেই ক্ষান্ত দিল না। তারা কি করলো, আরো আরো মিউটেশন তৈরি করতে লাগলো, আরো মিউটেশন। সেসব মিউটেশন কি করলো, কেউ ইনভেড করতে সাহায্য করলো, কেউ মেটাস্টেসিস করতে সাহায্য করলো, কেউ নিজেদের এই যে টিউমারটা তৈরি হলো তাকে ইমিউনিটির হাত থেকে, বডির যে নর্মাল হোস্টের যে নর্মাল ইমিউনিটি তার হাত থেকে বাঁচবার জন্য পথ খুঁজতে লাগলো। So, though to start with, the neoplasia is a clonal process, that is a single cell with some single or double mutation it has started, it acquires multiple mutations during its proliferative phase. So, in that clone of cells, in that group of cells, there are some cells which have the mutations which help them either to invade or to metastasize. So we will go into the, and we know এখানটা আরেকটা কথা যে ক্যান্সারের বিপত্তি বা বিপদ বা তার ডেঞ্জার এটা কোথায়,
একটা টিউমার হয়েছে হয়েছে ঠিক আছে, ভালো হয়েছে, একটা ফোলা হয়েছে, এলো গেল, কিন্তু বিপত্তিটা তো সেইখানেই যে সে শরীরের ভিতরে ছড়িয়ে যায়, হয় লোকালি ছড়িয়ে যায়, নয়তো সে দূরে দূরে ছড়িয়ে যায়, ব্রেনে চলে যাচ্ছে, লাংসে চলে যাচ্ছে, লিভারে চলে যাচ্ছে। এইখানটাতেই ক্যান্সারের বিপত্তি। তো তাহলে আমাদের দুরকম ভাবে আমাদের ক্যান্সার ছড়াতে পারে, একটা হচ্ছে লোকালি, সেটা ইনভেশন, লোকাল ইনভেশন, আরেকটা হচ্ছে দূরবর্তী স্থানে যেটা গেল, যার সঙ্গে প্রাইমারির কোনো ডাইরেক্ট কানেকশন নেই, দ্যাট ইজ দ্য মেটাস্টাসিস। ওকে, so this picture, this is from the Robbins. You see that the carcinogen induced changes, এই একটা প্রথম এরকম টিউমার সেল হলো, তারা শুধু লাল ছিল, তারপরে নানান রকম মিউটেশন হতে হতে নানান রকম সেল হলো, একটা হেটেরোজেনাস পপুলেশন অফ সেলস আমরা দেখতে পেলাম। বুঝতে না? শুনতে পাবে আমার গলা পেছন অব্দি? আর পিছনে সাদা শেড শুনতে পাচ্ছ আমার গলা? ঠিক আছে, আমি খুব অমাইক লোক। সো লোকাল ইনভেশন, ঠিক আছে? সো লোকাল ইনভেশন আমি যে বললাম যে benign tumors, they stay limited at their site of origin. Usually they do not invade into the deeper tissue. কিরকম তাহলে ইনভেশন মানে কিরকম? একটা শত্রুপক্ষ ঘাপটি মেরে একটা জায়গায় ছিল, বর্ডারের ওপারে ছিল, হ্যাঁ, হঠাৎ করে কোনো একটা রাত্রে দেখলো আমাদের সব সৈন্য সামন্তরা একটু ঝিমিয়ে পড়েছে বা আনঅ্যাটেন্ডেড হয়ে আছে বা অ্যালার্ট নেই, তখন তারা একটা কোনো ফাঁক ফোকর ঘুরবে, একটা বর্ডার পেরিয়ে চলে এলো, এসে আবার সেখানে খানিক্ষণ ঘাপটি মেরে রইল। তার কিছুদিন পরে হয়তো কিছু একটা হেলিকপ্টারে করে বা কিছু করে কতগুলো সৈন্যকে পাঠিয়ে দিল আরো দূরে, অন্য দূরে কোথাও চলে গেল, সেখানে বম্বিং করে চলে গেল। তো এইরকম টাইপের ব্যাপারটা একেবারে। লোকাল ইনভেশন ইজ জাস্ট অ্যাট দ্য periphery or when the tumor cells invade or spread into the surrounding tissue. It is only the local spread. এটা তো হতেই হবে, এটা হতেই হবে। So why there is local spread? Actually the কেন নর্মাল স্ট্রাকচার যেটা হয় আমাদের, এদিকে তোমরা অনেক জায়গা থেকেই পড়ে আসছো, ফিজিওলজিতে পড়ে এসেছো, এখানে আমরা একটুখানি হালকা করে আগের দিন বলেছি, there is tight adhesion between the cells by different types of adhesion molecules. There are different types of adhesion molecules which bind either cell to cell or cell to basement membrane, like that, and it is the normal structure of any tissue. It helps in the formation of the normal structure, normal polarity of the tissue. But when there is development of subclones of the tumor, there is disruption of this expression of these adhesion molecules. আগের দিন বলছিলাম হয় adhesion molecule তৈরি হচ্ছে না, কিংবা উল্টো পাল্টা দিকে adhesion molecule তৈরি হচ্ছে, পায়ের দিকের জায়গায় মাথার দিকে adhesion molecule বেরিয়ে যাচ্ছে, এইরকম নানান রকম ভাবে adhesion molecule যেগুলো থাকছে তাদের abnormal expression of the adhesion molecules হলো, বা আদৌ তাদের expression হলোই না। না হওয়ার জন্য কি হবে? সেল টু সেল অ্যাডহেরেন্সটা কমে যাবে, তারা লুজ হয়ে যাবে, আর অ্যাবনর্মাল এক্সপ্রেশনের জন্য তারা there will be loss of polarity, and ultimately they will try to invade the tissue. The events in the process of invasion, there is at first there is losing on the intercellular junctions. এখনই বললাম সেল টু সেল যে জাংশন, নিজেরা যেটা হাত ধরে ধরে ছিল, যেটা ব্যারিকেড ছিল, মানব বন্ধন যেটা ছিল, সেটা লস্ট হয়ে গেল, and due to that is mainly due to adhesion molecules, adherent, এগুলো lower মানে less expressed হলো and get detached from the other cells, and other one the local invasion, so there must be degradation of the basement membrane and the extracellular matrix. সেখানে আলগা হয়ে কতগুলো, একটা গ্ল্যান্ডের মধ্যে কতগুলো সেল আলগা হয়ে ঝুড়ো ঝুড়ো সেল হয়ে একটা সাজির মধ্যে কতগুলো ঝুড়ো ফুল থাকলে তো হবে না, তাকে ভেতর দিয়ে চলে যেতে হবে। So there must be
there must be degradation of the basement membrane and the ECM, that is the extracellular matrix, and this is done by the different types of proteolytic enzymes like proteases, like the MMPs. In bloodstream, to overcome the defense mechanism, একটু আগেই বললাম যে আমাদের যে ইমিউন মেকানিজম থাকে তারা সবসময় চেষ্টা করবে এই অ্যাবনর্মাল সেলগুলোকে মেরে ফেলতে, কেন চিনতে পারছে, বডি কিন্তু চিনতে পারছে যে এরা আমার নিজস্ব সেল এখন আর নেই, হ্যাঁ, কাজে কাজে এদের আমাকে রিমুভ করতে হবে। কিন্তু সে টু ওভারকাম দ্য ডিফেন্স মেকানিজম অফ দ্য হোস্ট, ইনক্লুডিং দ্য ডিফেন্স মেকানিজম, দে ফর্ম দ্য টিউমার এম্বোলাই। এবং মজা কি, এই যে টিউমার এম্বোলাই যেটা তৈরি হলো, কতগুলো সেল দিয়ে একটা নিজেদের মধ্যে একটা লাড্ডু পাকালো, কিন্তু তার উপরে একটা সুগার কোটিং দিয়ে দিল বাই দ্য প্লেটলেটস অর বাই দ্য কোয়াগুলেশন ফ্যাক্টরস, ফিব্রিন। এখন ফিব্রিন বা প্লেটলেট তাকে তো বডি জানে যে এরা তো আমার নিজের লোক, কাজে কাজে তার ভেতরে যে শত্রু বসে আছে সেটা ভাবলো না। হ্যাঁ, সেই যে সেই ঘোড়ার মতন, কি আটকে গেল নামটা, ট্রয়ের যে ঘোড়াটাকে দেখলো, ওরা ভাবলো বাইরের একটা কোটিং আছে, বেশ সুগার কোটিং আছে প্লেটলেটের কিংবা ফিব্রিনের, কিন্তু তার ভেতরে যে নিওপ্লাস্টিক সেল আছে সেটা বডি বুঝতে পারলো না। সো দেয়ার ইজ ফর্মেশন অফ দ্য টিউমার এম্বোলাই, and only some of the millions of tumor cells in bloodstream can metastasize. এইখানে মজার গল্পটা হচ্ছে যে আমাদের প্রত্যেকের শরীরে এবং যত এজ বাড়ছে প্রত্যেক দিন কিছু না কিছু মিউটেশন হচ্ছে, কার্সিনোজেনিক মিউটেশন হচ্ছে, প্রত্যেকের কিছু না কিছু চলছে, কিন্তু আমরা সেগুলোর হাত থেকে বেঁচে যাচ্ছি কেন না? আমাদের সবারই সবসময় ক্যান্সার কেন হচ্ছে না? ওই যে বললাম ইনহিবিটরস আছে, বা বডি তাকে ডিটেক্ট করে ফেলতে পারছে, তাকে ডিস্ট্রয় করে ফেলতে পারছে, সেই জন্যই সাধারণভাবে সবারই মধ্যেই আমরা কিন্তু মিউটেশন হওয়া সত্ত্বেও ক্যান্সার দেখতে পাচ্ছি না। এইবার যখন একটা টিউমার হয়েও গেল, সেখান থেকেও কিন্তু মিলিয়ন্স টিউমার এম্বোলাই তৈরি করবে, ছোট 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 ছোট। তোমরা থ্রম্বোসিস এম্বোলিজম পড়া হয়ে গেছে, সেই রকম এম্বোলাই, টিউমার এম্বোলাই পড়েছো না? কত রকমের এম্বোলিজম হয়, সলিড, লিকুইড, গ্যাস। হ্যাঁ, সলিডের মধ্যে একটা থ্রম্বো এম্বোলিক একটা হয়, থ্রম্বাস একটা হতে পারে, কিংবা টিউমার এম্বোলাই হতে পারে। তো তাহলে সেই millions tumor emboli, they circulate in the blood, and they do not all of them do not successfully metastasize. তারা সবাই খুব সাকসেসফুলি অন্য কোথাও গিয়ে লজ করে যেতে পারে না, এই সার্কুলেশনে ঘুরতে ঘুরতে হয়তো সেগুলো মরে যায়, সেই জন্যই সবসময় সঙ্গে সঙ্গেই কিন্তু মেটাস্টাসিস শুরু হয় না। Now it is a long chart. So the tumor emboli which has been formed, the tumor emboli, they circulate in the blood, get entrapped in the capillary bed in the draining area, and adhere to the endothelial lining. একটা বড় চ্যানেল দিয়ে বেশ বেশি বেশি নৌকোটা বেরিয়ে যাচ্ছিল, যেই একটা সরু চ্যানেলে এলো, ক্যাপিলারি বেডে যেই এলো, তখন টিউমার এম্বোলাইটা কি হলো, তার জন্য ডায়ামিটার অফ দ্য ক্যাপিলারিটা ছোট হয়ে গেল, সেখানে সে আটকে গেল, লজ করে গেল, এবং সেখানে সে অ্যাডহিয়ার করে গেল উইথ দ্য এন্ডোথেলিয়াল সেলস। নাও and then they form a tumor mass within the vascular lumen. যেখানটায় আটকে গেল একটা ক্যাপিলারির ভিতরে, পটাশ করে যখন আটকে গেল, ওদের তো ফাংশন কি, ওদের কি এই যে টিউমার সেলগুলো, এদের ধর্ম কি, এরা সারাক্ষণ রেপ্লিকেট করে যাচ্ছে, এরা কনস্ট্যান্টলি রেপ্লিকেট করে যাচ্ছে, আনকোঅর্ডিনেটেড এবং মানে ইয়েভাবে কখনো থামছে না, তারা রেপ্লিকেট করে যাচ্ছে। তাহলে যেখানে আটকে গেল তার ভেতরে রেপ্লিকেট করে একটা টিউমার তৈরি করলো। So form a tumor mass within the vascular lumen, then the tumor cell again degrade the basement membrane. সেই একবার ওইখানে মানে নিজের টিউমার থেকে বেরিয়ে এসেছিল, এসে এইখানে আবার ডিগ্রেড দ্য বেসমেন্ট মেমব্রেন অফ দ্য ব্লাড ভেসেল অ্যান্ড কাম আউট অফ দ্য ব্লাড ভেসেল, which is known as extravasation. মানে ব্লাড ভেসেল থেকে বেরিয়ে এলো বলে extravasation of the tumor cells হল।
Now these extravasated tumor cells or the neoplastic cells, they grow and multiply outside the blood vessel. Outside the blood vessel, and then it is known as the metastasis. তাহলে কিরকম ভাবে কি হলো জিনিসটা, ছবিটা কি যদি আমি আঁকতে যাই, তাহলে ছবি আছে বোধহয় রবিনসের ছবি না, এই ছবিটা বোধহয় অন্য জায়গায় পেয়েছো, যদি নিজের হাতে আমরা যদি আঁকি, ultimately they have degraded the basement membrane and came into the extracellular matrix. এরই কাজ দিয়ে একটা ব্লাড ভেসেল বয়ে যাচ্ছিল। Ultimately these proliferating cells, they reach the blood vessel, and here again they degrade the basement membrane of the blood vessel and enter into the blood vessel or the capillary and grows there. This is the intravasation. এইরকম করে গ্রো করতে করতে আবার এখান থেকে সে একটা বড় হয়ে গ্রো করে গেল, পুরো আবার এটাকে মানে এখান থেকে টিউমার এম্বোলাই হলো, and that flows into the blood stream, and here it gets lodged again. এইখানে আবার তৈরি হলো আর একটা টিউমার, এবং এখানেও টিউমার আবার বেসমেন্ট মেমব্রেনকে ব্রেক করলো, করে বাইরে বেরিয়ে এলো। তাহলে একবার কি হলো, একবার লুমেনের ভেতরে ঢুকলো, ইন্ট্রাভ্যাসেশন হলো, তারপরে সে এম্বোলাই হিসেবে ঘুরে বেড়ালো, আবার কোথাও একটা গিয়ে লজ করলো, সেইখানে ভিতরে একটা বড় টিউমার তৈরি করলো, করে তারপরে আবার এক্সট্রাভ্যাসেশন করে বাইরে সফট টিস্যুর মধ্যে আবার টিউমারটা তৈরি করলো। সো দিস ইজ দ্য হোল প্রসেস or cascade of the metastasis. This is the primary tumor, and these are the blood vessels. Look at here the basement membrane. They have broken the basement membrane and coming into the blood vessels and forming the tumor emboli. The tumor emboli is coated by the platelets. They are forming an intravascular tumor here. Intravascular tumor is formed here, and ultimately they again breaking the basement membrane or degrading the basement membrane and forming the another metastatic tumor. So this metastatic tumor has no direct connection with the primary one. That is the metastasis. So if we just পরপর ঘটনাক্রমকে যদি আমরা পরপর লিখি, what are the metastatic cascade? That is the detachment of the tumor cells, invasion into the surrounding tissue through basement membrane, invasion into the blood vessels, all lymphatics, which is known as intravasation, evasion of the host defense mechanism, adherence to the endothelium at remote site, extravasation of the tumor cells from the vascular lumen, and growth of the cells at that site, and angiogenesis in the metastatic tumor. So this is the metastatic cascade. তোমাদের মেটাস্টেসিস এর উপরে অনেক রকম অনেকবারই প্রশ্ন আসে। হ্যাঁ বলো। Angiogenesis. Okay, I'm going back. I will go to the angiogenesis in the metastatic tumor. Yes. What do we mean by angiogenesis? Formation of new blood vessels. একদম ঠিক কথা, সেটা আমরা সবাই জানি। তো অত যে সেল তৈরি হবে তাদের তো খাদ্য লাগবে, অক্সিজেন লাগবে। তাহলে সেখানে তো একটা নতুন করে ব্লাড ভেসেল যদি তৈরি না হয়, ওই টিউমারটার ভিতর দিয়ে যদি নতুন করে ব্লাড ভেসেল তৈরি না হয়, রেলপথ যদি না পাতে, রাস্তাঘাট যদি তৈরি না করে, একটা কলোনি তৈরি করে দিল, একটা থাকার একটা হাউজিং তৈরি করে দিল,
কিন্তু সেখানে খাবার দাবার নিয়ে যাওয়ার যদি রাস্তাঘাট তৈরি না করে দেয় তাহলে তো সেটা বাঁচবে না, সে কলোনি তো মরে যাবে। সেই জন্যে টু সাপ্লাই দ্য নিউট্রিয়েন্টস অ্যান্ড দ্য অক্সিজেন থ্রু ব্লাড সেখানে neovascularization হচ্ছে, which is known as angiogenesis, and this angiogenesis in the tumor is a very important thing. এটা নিয়ে মানে পাতার পর পাতা আমাদের সব লেখাপড়া আছে, অনেক বড় বড় সব কথাবার্তা আছে কখন কিরকম ভাবে অ্যাঞ্জিওজেনেসিস হয়। তোমাদের অ্যাটলিস্ট এইটুকুন জানতে হবে যে ফর দ্য supply of the nutrients and the oxygen to the neoplastic cells at the new site, there should be angiogenesis, formation of the new blood vessels. এই যে দেখো এখানটায় যেটা দেখাচ্ছে, এই যে এখান থেকে এসেছে এসে এই টিউমারটার মধ্যে নতুন নতুন ব্লাড ভেসেল তৈরি হয়ে গেছে, দ্যাট ইজ দ্য অ্যাঞ্জিওজেনেসিস। একটা কথা আছে টিউমার হোমিং, মানে কোনো টিউমার কোনো বিশেষ জায়গায় যেতে ভালোবাসে। হ্যাঁ, কেউ দার্জিলিং যেতে ভালোবাসে, কেউ পুরী যেতে ভালোবাসে, সেরকম আর কি। এদেরও সব বলি না, এরা যেন একেবারে মানুষের মতন বুদ্ধিমত্তা আছে এদের জন্য। কেউ আমি একটু লিভারটা যেতে বেশি ভালোবাসি, কেউ বলবে আমি একটু লাংসে যেতে বেশি ভালোবাসি, এই টাইপের ব্যাপার আর কি। সো দ্যাট ইজ নোন অ্যাজ দ্য হোমিং অফ দ্য টিউমার্স। সেখানে কি হয়, some tumors have some preferred site for metastasis, মানে যদি একটা কোথাও সেই টিউমারটা হয়ে থাকে তাহলে আমাদের মাথায় সঙ্গে সঙ্গে আগেই সন্দেহ করতে হবে যে ওর যেখানটা প্রেফার্ড সাইট সেখানে মেটাস্টেসিস আছে কিনা, কেমন? সো দিস ইজ দ্য হোমিং অফ দ্য, এটা কেন হয় এখনো পর্যন্ত জানা যায় না। কিছু তাদের জেনেটিক কনফিগারেশনের জন্য দে প্রেফার সাম সাইট। So this is the homing of the যেমন prostatic carcinoma to the bone, lung cancer to the adrenals। এমনকি এমনও কথা কোনো বইয়ে বলছে যে আমরা যখন একটা লাং ক্যান্সার ডিটেক্ট করছি তার প্রায় 50% কেসে অলরেডি অ্যাড্রেনালের মেটাস্টেসিস হয়ে গেছে, মানে এইরকম তার ভালোবাসা অ্যাড্রেনালের জন্য, অ্যাড্রেনালে যাওয়ার জন্য। সো দিস ইজ দ্য মানে হোমিং। বিশেষভাবে প্রস্টেটিক ক্যান্সার যদি থাকে, এমনকি অনেক সময় যদি বয়স্ক লোকেরা এসে বলেন যে আমার খুব বোন পেন হচ্ছে, এবং আমরা যদি তার অন্য কোনো কারণে প্রস্টেটিক কার্সিনোমার সন্দেহ করে থাকি তাহলে অবশ্যই বোন স্ক্যান করতে হবে যে whether there is bone metastasis or not. So this is the homing of the different tumors. Skeletal muscle and cardiac muscles, thank God, are resistant to metastasis. এইগুলোতে সাধারণভাবে কোনো মেটাস্টেসিস হয় না, কার্ডিয়াক মাসেলেও কোনো মেটাস্টেসিস হয় না, এবং কার্ডিয়াক মাসেলের টিউমারও খুব কম। স্কেলিটাল মাসেলের যদিও টিউমার হয় কিন্তু সেখানে মেটাস্টেসিস খুব একটা হয় না। সো দ্যাট এই দুটি আমাদের ভগবানের রক্ষা। Now the spread of a malignant tumor, I have told you that there may be the direct spread into the surrounding structures. তারা কোথায় কোথায় কিরকম করতে পারে, যে যেখানে আছে তার আশপাশে, যে ছেলেরা বোলপুর এখানে শান্তিনিকেতন মেডিকেল কলেজে আছে তারা কোথায় ছড়াবে, বড়জোর বোলপুর যাবে, শান্তিনিকেতন যাবে, নানুর যাবে। কিন্তু যে আমার হলদিয়াতে আছে তারা কোথায় যাবে, মন্দারমণি যাবে, দীঘা যাবে, এইসব বেড়াতে যাবে। ঠিক তেমনি আশেপাশে যেখানে আছে সেখানেই তারা যাবে। সো the spread কিরকম হবে না, lung cancer will spread to the pleural and ribs, gallbladder will to the gallbladder cancer to the liver bed, breast cancer to the skin, and osteosarcoma to the soft tissue, surrounding soft tissue. It is মানে এটার জন্য খুব বেশি বুদ্ধিমত্ত মানে আমাদের বুদ্ধি খাটাবার দরকার নেই, আশেপাশে যারা আছে তাদের মধ্যে বেশি ছড়াবে। তেমনি গ্যাস্ট্রিক কার্সিনোমা প্যানক্রিয়াসকে ইনভেড করতে পারে, এই সমস্ত। The cells invade and proliferate simultaneously at the invading front, following the path of least resistance. মানে তারা যে ঢুকতেই বাড়ছে, মানে শুধু ঢুকে যাচ্ছে এক করে তা না, একজন ঢুকে সেখানেই দুজন হয়ে গেল, যেই দুজন হয়ে গেল আরেকজন, যেই ঢুকলো সে চারজন হয়ে গেল। সো the invasion and proliferation go on simultaneously, একই সঙ্গে তার বাড়ন্তও চলছে, আবার তার ঢুকে যাওয়া, ইনভেড করে যাওয়া চলছে। সো কোথা দিয়ে ঢুকবে না, অবভিয়াসলি যেখানে রেজিস্ট্যান্স সব থেকে কম, শত্রুরা যেমন করে আমাদের ঢুকে চলে আসে
ঠিক সেই রকমই যেখানে রেজিস্ট্যান্স কম সেখান দিয়েই ঢুকতে পারবে। এগুলো একেবারেই মানে পড়ে বুঝবার দরকার নেই, সাধারণ বুদ্ধি থেকেই আমরা এটা বুঝতে পারবো। নাও দ্য মেটাস্টেসিস। মেটাস্টেসিস আমি আগেই বললাম, ইট ইজ a secondary tumor which is not attached or not communicated with the primary tumor directly. Metastasis to distant organ can be, তার দূরে যাওয়ার অনেক রকম পথ আছে, অনেক রকম বাহন আছে, বিভিন্ন রকম ভাবে যেতে পারে। So it can spread through the lymphatic, hematogenous, transcelomic or along the epithelial surfaces, and it is very rare occasion implantation during the surgery. So these two are the most common routes for the metastasis, and in some cases we get the transcelomic spread also. So lymphatic spread, এখানে একটা কথা আমি বলি, যেমন ওই ছবিটা যখন দেখিয়েছিলাম, এই যে একটা টিউমার গ্রো করেছে, এই যে একটা টিউমার গ্রো করেছে, এটা আমি বললাম এখানটা আমার ছবিটা আরেকটা রাখলে ভালো হতো। দিস ইজ দ্য টিউমার এম্বোলাই and it has gone to that side. এটা হচ্ছে আমার মেটাস্টেসিসের জন্য। কিন্তু যদি গল্পটা অন্যরকম ভাবে হয়, পুরোটাই যদি এরকম এরকম করে গ্রো করতে থাকে, পুরোটা ভর্তি হয়ে একটা আমার লিম্ফ্যাটিক চ্যানেলই হোক, ব্লাড ভেসেলই হোক করে সে একেবারে একটা জায়গা পর্যন্ত চলে এলো এবং এখানে এসে আবার একটা এক্সট্রাভাসেশন হলো, কেমন? তাহলে এখান থেকে টিউমারের অণু করে এসেছে, এই এসেছে এই, তাহলে এটাকে কি আমি মেটাস্টেসিস বলতে পারবো? পারবো না, কারণ দেখো এটা পুরোটাই কানেক্টেড হয়ে আছে, কানেক্টেড আছে। So this is not a metastasis. This is not metastasis. এটাও সেই ইনভেশন, অ্যাঞ্জিও বলো, লিম্ফ্যাটিক বলো, যে কোনো ভাবে ইনভেশন। তাহলে এটা হলো বাই পারমিয়েশন, পারমিয়েট করে যাচ্ছে সেলগুলো, আর এইটা বাই এম্বোলাইজেশন। তাহলে এটা হচ্ছে এম্বোলাইজেশন, আর এটা হচ্ছে পারমিয়েশন। তাহলে এটা মেটাস্টেসিস নয়, এটা হচ্ছে মেটাস্টেসিস। আমি ক্লিয়ার? তো এই জিনিসটা দু ক্ষেত্রেই ঘটে, লিম্ফ্যাটিকের ক্ষেত্রেও ঘটে, ব্লাড ভেসেলের ক্ষেত্রেও ঘটে, বা রিপিটেড হবে, বারবার দুবার করে আমি বলবো হয়তো। হ্যাঁ, সো the preferred route for epithelial malignancies, আগের দিন যখন বলেছিলাম সার্কোমা আর কার্সিনোমার তফাৎ করার সময় তখন বলেছিলাম যে epithelial malignancy মানে যারা কার্সিনোমা, they prefer the lymphatic route and they have the early lymphatic spread, that because the lymphatics are very thin-walled and more easily invaded. So, but we should remember that in any tumor there is no functional lymphatic. সব lymphatic থাকে পেরিফেরিতে, ভেতরে কিন্তু কোনো functional lymphatic থাকে না। অ্যাঞ্জিওজেনেসিস হয় যেটা, সেটা সবটাই ব্লাড ভেসেল হয়, লিম্ফ্যাটিক্স হয় না। So the tumor cells invade the lymphatic present at the tumor margins and spread either by permeation or by embolization, যে ছবি দুটো আমি আঁকলাম। So by permeation is not a true metastasis. So the progress of the tumor cells in a solid cord within the lymphatic is known as the spread by permeation, and which is not the metastasis. And embolization, the tumor cells reach the draining lymph node and settles in the subcapsular space, and which is discontinuous. I'm again emphasizing on the term discontinuous with the primary focus or primary lesion is the metastasis. It is not the distance. Distance is not the factor. It is the discontinuation of the secondary tumor with the primary tumor is the metastasis. Okay. Sentinel lymph node. Sentinel মানে আমরা জানি শান্তি, আমাদের বাংলায় বলে না শান্তি,
লোক, লস্কর, শান্তি, শান্তি মানে যারা পাহারাদার, হ্যাঁ, তাহলে লিম্ফ নোডেও কিছু এরকম শান্তি আছে। কিছু কিছু ড্রেনিং এরিয়ায় একটা করে সেন্টিনেল লিম্ফ নোড থাকে, যে নাকি সেই এরিয়ার লিম্ফ্যাটিক প্রথম ড্রেন করে। একদম প্রথম যে লিম্ফ নোডটায় তার লিম্ফ্যাটিক ড্রেন হয়, that lymph node is known as the sentinel lymph node. Naturally, মেইন গেটে যে শান্তি আছে তারই বেশি দায়িত্ব পড়ছে, যারা আলাদা আলাদা আছে তাদের থেকে মেন দায়িত্ব পড়ে যাচ্ছে মেন গেটে যে শান্তিটি আছে তার উপরে দায়িত্ব পড়ছে যে চোরকে ঢুকতে না দেওয়া। So there are some sentinel lymph nodes. The first lymph node in the regional basin, lymphatic basin, মানে অনেক লিম্ফ নোড নিয়ে, তো যেমন অ্যাক্সিলাতে অনেক লিম্ফ নোড আছে, আমাদের ইঙ্গুইনাল রিজিয়নে অনেক লিম্ফ নোড আছে, স্টমাকের চারপাশে অনেক লিম্ফ নোড আছে, প্যারাআয়োটিক অনেক লিম্ফ নোড আছে। সেরকম যে লিম্ফ্যাটিক বেসিন যেগুলো receiving the lymph flow from the primary tumor site also receives the tumor cells first. ন্যাচারালি সেখানেই প্রথম যাবে, যে বেশি সব থেকে প্রথম লিম্ফ ফ্লোটা যেখানে প্রথম যাচ্ছে, ন্যাচারালি টিউমার সেলগুলো সেখানে গিয়ে প্রথম আটকা পড়বে। So that is the sentinel. Mapping of the sentinel lymph node can be done by the radio level tracer or the blue dye. কিরকম করা হয়, একটা ধরো ব্রেস্টের টিউমার হয়েছে, তাকে অপারেশন করা হবে, এইবারে লিম্ফ নোডের মেটাস্টেসিস হয়েছে কি হয়নি সেটা তো আমাদের বোঝা দরকার। সেই অনুযায়ী অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স করবে কি করবে না, কতটা করবে সেইটা ডিপেন্ড করবে। তো সেই জন্য অনেক সময় আগের দিন বা কয়েক ঘন্টা আগে ওই ব্রেস্ট টিউমারের মধ্যে একটা ব্লু ডাই দিয়ে দেওয়া হয়। এইবারে যখন অপারেশন করছে তখন অ্যাক্সিলা খুলে যখন লিম্ফ নোডগুলো দেখেন সার্জন, তখন দেখতে পান যে কোনো একটা লিম্ফ নোড নীল হয়ে গেছে। তার মানে কি, সে ওই টিউমার থেকে লিম্ফ ড্রেন করেছে ওই নোডে। এবার যদি কোনো লিম্ফ নোডে নীল রং না থাকে, তার মানে তার ওখান থেকে টিউমার থেকে কোনো লিম্ফ্যাটিক লিম্ফ এসে পৌঁছয়নি ওই লিম্ফ্যাটিক বেসিনে, তাহলে তখন তিনি হয়তো অত বড়ভাবে লিম্ফ নোডগুলোকে বাদ দেবেন না, হয়তো স্পেয়ার করবেন। সো দ্যাট ইজ দ্য ম্যাপিং অফ দ্য sentinel lymph node can be done by either by the radio level tracer or by the blue dye. Another term is that retrograde embolization or spread, when there is blockage of the original lymph node by the tumor cells. আমরা জানি টিউমার সেলগুলো কোথায় এসে ড্রেন করে, কোথায় ড্রেন করে, So this is the structure of the lymph node. All these are the efferent lymph vessels and this is the afferent lymph vessel. নাকি উল্টো বললাম? যারা নিয়ে আসে তাদের কি বলে, afferent না efferent? আনে যারা afferent, and যারা নিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে, তাহলে আমাদের লিম্ফ্যাটিক কিরকম করে ড্রেন হয়, এখান দিয়ে আসে, সাবক্যাপসুলার স্পেসে এসে জমা হয়, তারপরে এখানে আসে, তারপরে এদিক দিয়ে বেরিয়ে যায়। তো ধরো এরকম ভাবে তাহলে প্রথম আমাদের মেটাস্টেসিস যে লিম্ফ নোডে হবে সেটা আমরা কোথায় খুঁজবো, ন্যাচারালি ইন দ্য সাবক্যাপসুলার স্পেস। The malignant cells, they first are deposited in the subcapsular space of the lymph node. হ্যাঁ, ঠিক আছে। এবারে হলো কি, এমন হলো এটা একেবারে পুরো ভর্তি হয়ে গেল, সাবক্যাপসুলার স্পেসটা বা লিম্ফ নোডটাই পুরো ভর্তি হয়ে গেল ইয়ে দিয়ে, টিউমার সেল দিয়ে ভর্তি হয়ে গেল, একদম ভর্তি হয়ে গেল। তাহলে কি হবে, তাহলে তো আর এটাকে আর ড্রেন করতে পারবে না। এখান থেকে যে টিউমার সেলগুলো আসছিল এদিকে, তারা আর এখানে এসে কোথায় ঢুকবে, ঢুকবার জায়গা নেই। তখন তারা কি করবে, উল্টো দিকে ফ্লো করতে শুরু করবে।
ন্যাচারালি লিম্ফ্যাটিকটা উল্টো দিকে ফ্লো করতে শুরু করবে, কারণ সমস্ত লিম্ফ্যাটিকটা ভর্তি হয়ে গেছে বাই দ্য টিউমার সেলস অ্যান্ড হ্যাজ বিন ব্লকড, সো দে ফ্লো ইন দ্য রিভার্স ডিরেকশন. So the retrograde embolization or spread occurs when there is blockage of the original lymph node by the tumor cells. So the tumor cells, they spread in the reverse direction of the normal lymph flow, and the lymphatic metastasis is in an unusual site. মানে যখন উল্টো দিকে পিছু হতে যাচ্ছে, ব্যাক গিয়ারে হাঁটছে, তখন সে যে কোথায় গিয়ে ধাক্কা খাবে আমরা জানি না, সে তো এলোমেলো হাঁটছে। এবারে ঠিক সেই রকম ভাবে আমরা পাই গ্যাস্ট্রিক কার্সিনোমা তার লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডে আমরা মেটাস্টাসিস পাই, সেটাকে বলা হয় ভেরকোজ লিম্ফ নোড বা ভেরকোজ মেটাস্টাসিস। এটা দেখবে অনেক সময় প্রচুর পেশেন্ট আসে যারা গ্যাস্ট্রিক কার্সিনোমার যে সব সিমটম সেগুলো নন স্পেসিফিক সিমটম, খিদে হয় না, ওজন কমে যাচ্ছে, অ্যানিমিয়া তো বুঝতে পারে না, হ্যাঁ ভালো লাগে না, শরীর দুর্বল লাগে, এই সমস্ত নিয়ে আসবে। সে বুঝতে পারছে না যে তার গ্যাস্ট্রিক কার্সিনোমা হয়েছে, কিন্তু হঠাৎ করে এখানে একটা দেখছে ফোলা, স্নান করতে গিয়ে বা কিছু করতে গিয়ে হাতে পাচ্ছে এখানে একটা সুপ্রাক্লাভিকুলার রিজিয়নে একটা ডালা মতন কিছু হয়েছে, তখন বলবে ওইটা নিয়েই আসবে। সে এসে কখনো বলবে না যে তার খিদে হচ্ছে, আজ 4 মাস ধরে তার খিদে হচ্ছে না, পায়খানা ঠিক মতন হচ্ছে না, হজম হচ্ছে না, বলবে না, বলবে দেখুন এখানে একটা ফোলা হয়েছে, এই 15-20 দিন হলো এই ফোলাটা দেখতে পাচ্ছি। তখন তুমি এটা যখন দেখলে তুমি ইউ সাসপেক্ট for the gastric carcinoma because it is the Virchow gland and it is the retrograde spread of the gastric carcinoma by to the supraclavicular lymph node. এরকম অনেক সময় আসে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম নিয়ে, সে আসলটা বলছে না, অন্যটা বলছে। So it is they come by the thoracic duct here. Skip metastasis. Skip metastasis is the metastasis to second group of draining lymph node bypassing the first group due to venous lymphatic anastomosis. কোনো একটা জায়গায় যদি এটা ঘটে গিয়ে থাকে তাহলে ভেনাস আর লিম্ফ্যাটিক একটা অ্যানাস্টোমোসিস যদি হয়ে গিয়ে থাকে তাহলে তার যে লিম্ফ নোডে যাওয়ার কথা সেদিক দিয়ে না গিয়ে সে অন্য পথে চলে গেল, একটা শর্টকাট রুট পেয়ে গেল, সে সেই দিকে চলে গেল। হ্যাঁ, আমি এক্সপেক্ট করছি যে সে এই লিম্ফ নোডটায় যাবে, এইটা তার সেন্টিনেল লিম্ফ নোড, কিন্তু দেখা গেল সেখানে গেল না, সে পথ অন্য একটা পথ খুঁজে পেয়ে গেছে, আরো ভালো পথ খুঁজে পেয়ে গেছে, সেই দিকে চলে গেল। তাহলে that is the skip metastasis. Now the enlargement of the draining lymph node can occur due to two reasons. একটা হচ্ছে যদি মেটাস্টাসিস হয়েছে, ন্যাচুরালি সেইখানে টিউমার সেল প্রলিফারেট করছে, সেলের রেপ্লিকেশন হচ্ছে, তাই জন্য লিম্ফ নোডটা নর্মালি, কিন্তু আমাদের কোনো লিম্ফ নোড প্যালপেবল নয়, এটা তো জানো, নর্মালি নো লিম্ফ নোড ইজ প্যালপেবল। Whenever a lymph node is palpable, it is abnormal. No lymph node is palpable in our body. তাহলে এবারে যে একটা লিম্ফ নোড প্যালপেবল হলো বা সাইজে বড় হলো, আমরা দেখতে পেলাম দিয়ে, সেটা দুটো কারণে হতে পারে। এক হচ্ছে মেটাস্টাসিস হয়েছে নিওপ্লাসিয়ার ক্ষেত্রে, এক হচ্ছে যে মেটাস্টাসিস হয়েছে, আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ। এইটা কিন্তু আগে হয়, মেটাস্টাসিসেরও আগে রিঅ্যাক্টিভ এনলার্জমেন্ট অফ দ্য লিম্ফ নোড হয় due to the drainage of the waste materials or the different cell debris from the tumor to the lymph node. There is reactive changes in the lymph node. সেটাকে কিন্তু আমাদের মেটাস্টাসিস বলে ভেবে নিলে হবে না। এবার মেটাস্ট্যাটিক লিম্ফ নোড আর একটা রিঅ্যাক্টিভ লিম্ফ নোডে ক্লিনিক্যালি আমরা অনেক সময় তফাৎ করতে পারি। The metastatic lymph nodes are more hard, fixed, and mainly hard in feel, and they are more fixed and more larger in size. But the reactive lymph nodes, they are rather smaller. They rarely enlarge more than 1.5 centimeter in size. তার থেকে বেশি বড় হয় না। 3 সেন্টিমিটারের একটা লিম্ফ নোড সে কখনো রিঅ্যাক্টিভ হতে পারে না। হ্যাঁ, so they are usually 1 to 1.5 centimeter in size, and they are soft and they are mobile. They may be tender also because there is reactive inflammatory process is going on in that lymph node, so they may be tender also.
So the lymph node in the draining area of any cancer may be either due to metastasis or may be due to reactive changes. Reactive hyperplasia, sinus histiocytosis is mainly there due to draining of the tumor cells and debris. Non-epithelial malignancy spreading via lymphatic is the lymphoma. Naturally, lymphoma, যদিও একটা non-epithelial tumor, সে যেহেতু ওই lymphatic মানে lymphoid যে টিস্যু তারই আমাদের malignancy, সেই জন্য সব সার্কোমা যেমন বা সব non-epithelial tumor যেমন হেমাটোজেনাস স্প্রেড হয়, এর বেলায় কিন্তু লিম্ফোমা it spreads through the lymphatic only, mainly. Hematogenous spread more in sarcoma than carcinoma. Veins are more easily invaded. More easily invaded than the arteries because the veins have thinner wall. The veins have more thinner walls. Lymphatics are also ultimately involved in the hematogenous spread. Here also there is permeation and embolization. এটা একটা খুব মজার এক্সাম্পল, এটা কিন্তু ভীষণ জিজ্ঞেস করা হয় পরীক্ষায়। দ্য রেনাল সেল কার্সিনোমা, মানে কিডনিতে ক্যান্সার হয়েছে, সে প্রথমে গেল রেনাল ভেনে, সেখান থেকে রেনাল ভেন থেকে গেল ইনফেরিয়র ভেনা কেভাতে, সেখান থেকে চলে গেল সোজা লম্বা কর্ডের মতন হয়ে চলে গেল রাইট হার্ট অব্দি। তবু কোথায় কিডনি কোথায় হার্ট, তবু আমরা সেটাকে মেটাস্টাসিস বলবো না, আমরা বলবো বাই পারমিয়েশন ডাইরেক্ট স্প্রেড, বাই পারমিয়েশন ডাইরেক্ট স্প্রেড। অ্যান্ড যেমন লিম্ফ্যাটিকে বললাম, দ্য আদার মোড অফ স্প্রেড ইজ বাই দ্য এম্বোলাইজেশন। কমন সাইটস ফর ব্লাড বোর্ন মেটাস্টাসিস, কিছু কিছু জায়গা আমরা জানি, আমি বলি LLBA, LLBBA, তাই তো একটা ডিগ্রি কত দুটো মনে রাখতে হয়, LLB আর BA। তো লিভার, লাং, বোনস, ব্রেন, অ্যাড্রেনাল, they are more commonly affected by the process of the metastasis. এবার বিভিন্ন জায়গা থেকে আসতে পারে, যেগুলো মোর ভাস্কুলার অর্গান যেমন লাংস যেমন লিভার, সেখানে হেমাটোজেনাস স্প্রেড বেশি হয়। লাংসে যে কারণে সার্কোমেটাস ডিপোজিট খুব বেশি হয়। অস্টিওসার্কোমা হয়েছে হাঁটুতে, একটা বাচ্চা 15-16 বছরের ছেলে, তার হাঁটুটা ফুলে গেছে, ব্যথা। মজা হচ্ছে কি অস্টিওসার্কোমাতে কিন্তু ব্যথা হয় এবং সাইমুলেট করে অস্টিও আর্থ্রাইটিসের সঙ্গে, ভুল হয়ে যায়। তো যাই হোক, অস্টিওসার্কোমা হয়েছে হাঁটুতে, হয়তো লোয়ার এন্ড অফ দ্য ফিমারে কিংবা আপার এন্ড অফ দ্য টিবিয়াতে অস্টিওসার্কোমা হয়েছে, তার মেটাস্টাসিস হয়ে গেল লাংসে। তখন তুমি যে লাংসে এক্সরে করলে দেখলে মাল্টিপল পয়েন্ট শ্যাডোজ বা ছোট ছোট মেটাস্ট্যাটিক ফোকাই। So the liver gets the metastasis naturally from the GIT, lung, gastrourinary system, breast, melanoma. Lungs gets all sarcomas, they go to the lungs. CA thyroid, breast, testicular tumor, choriocarcinoma. Choriocarcinoma is also very notorious to metastasize to the lung. The bones, I have told you that the bones, they have the homing tendency to the bones, the prostatic cancer, the lung, breast, kidney, thyroid, and multiple myeloma. Multiple myeloma, the vishal rokomer bone involvement. Usually, there are multiple punched out osteolytic lesions in cases of multiple myeloma. Brain, CA, lung, breast, adrenal. এটাতে মুখস্থ করার কিছু দরকার নেই, কিছু সাংঘাতিক কিছু না, শুধু জাস্ট একটা ইমপ্রেশন। মেটস ইন লিভার, মাল্টিপল নডিউলস উইথ সেন্ট্রাল আম্বিলিকেশন ডিউ টু সেন্ট্রাল নেক্রোসিস। এটা অনেক সময় আল্ট্রাসাউন্ডে দেখা যায়। টিউমারের যে নডিউলটা হলো, ন্যাচারালি তার পাশ থেকে তো অ্যাঞ্জিওজেনেসিস হচ্ছে, পাশের থেকে পেরিফেরি থেকে অ্যাঞ্জিওজেনেসিস হচ্ছে, তাহলে কি হয় মাঝখানটা it gets less nutrition or less blood supply and so it gets necrosed। তাহলে কি হলো, এত বড় একটা নডিউল তৈরি হলো কিন্তু সেটার মাঝখানটা গেল নষ্ট হয়ে, টুকরে গেল। এইভাবে লিভার টিস্যু আছে আমার, এইখানে একটা টিউমার গ্রো করেছে,
এবারে এখান দিয়ে দিয়ে আমরা তো ব্লাড ভেসেলগুলো এদিক থেকে আমার এসেছে, কিন্তু এই মাঝখানটার হচ্ছে দূর অনেকটা হয়ে যাচ্ছে টিউমার মানে অ্যাঞ্জিওজেনেসিসের জন্য। সো দিস এরিয়া ইজ গেট নেক্রোজড। তাহলে আমরা যখন সারফেস থেকে দেখি তখন দেখতে পাই এরকম একটা টিউমার, মাঝখানটা আম্বিলিকেশন, তারপরে আবার এরকম একটা লাগে। এই জায়গাটাকে বলা হয় আম্বিলিকেশন। এটা আল্ট্রাসাউন্ডে খুব ভালো বোঝা যায়, এবং এটা দেখলে অনেক সময় যারা রেডিওলজিস্ট থাকেন তারা give the opinion that these are the metastatic lesions in the liver, not anything else. So there is so central necrosis is very important in cases of mixing liver, and usually the hepatocellular carcinoma jodi hoy তাহলে একটা সিঙ্গল ফোকাস হয়, একটা এসওএল হয়, কিন্তু যখন এই মেটস হয় there are multiple lesions, more than one lesions হয়, এবং তাদের একটা যেগুলো বড় বড় ফোকাস থাকে তাদের একটা আম্বিলিকেশন থাকে। মেটস ইন বোনস মে বি অস্টিওলাইটিক অর অস্টিওপ্লাস্টিক, সে বোন তৈরিও করতে পারে আবার বোন খেয়েও দিতে পারে। হ্যাঁ, তাহলে কারা অস্টিওলাইটিক করে না, যখন increased the tumor secretes more acid phosphatase, then there is osteolytic lesions, and if the osteoplastic যদি হয় সেখানে আমরা সরি সিক্রেট করে না, আমরা মানে সেরামে পাই, আমি ভুল বললাম। এটা হচ্ছে যে অস্টিওলাইটিক, সেটা তার নিজস্ব ক্ষমতা, তার টিউমারের ক্ষমতা, সে অস্টিওলাইটিক হবে না অস্টিওপ্লাস্টিক হবে। তো যেগুলো অস্টিওলাইটিক লিশন হয় তাদের বেলায় আমরা অ্যাসিড ফসফেটেজটা বেশি পাই সেরামে, আর যারা অস্টিওপ্লাস্টিক তাদের অ্যালকালাইন ফসফেটেজ বেশি পাই। অ্যান্ড if there is metastasis in the bone, তাহলে অনেক সময় তার একটা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হয়। প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার মানে কি না, ট্রিভিয়াল ইনজুরি বা উইদাউট এনি ইনজুরি একটা ফ্র্যাকচার হয়ে গেল, তার কোথায় কি ক্যান্সার হয়েছে জানে না। প্রস্টেটিক ক্যান্সার ভীষণ মানে চুপচাপ থাকে, তাকে একেবারে কোনো রকম সিমটম প্রডিউস করে না, কিছু বললো কি কিছু না, আমি বিছানা থেকে উঠতে গেলাম বা উঠে দাঁড়াতে গেলাম, পড়ে গেলাম, করে দেখা গেল পায়ে একটা ফ্র্যাকচার হয়ে গেছে। হ্যাঁ, তা এইটা হচ্ছে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, একেবারে কোনো রকম ট্রিভিয়াল ইনজুরি ছাড়া যে কারণে ফ্র্যাকচার হয়, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য pathological fracture, and most of the pathological fractures are due to metastasis in the bone. অন্য কারণেও হতে পারে, বোনের অন্য ডিজিজে, আমি সেগুলো ডিটেইলে আর যাচ্ছি না। Transcelomic spread, the invasion of the tumor cells on the serosal surface, seeding on the surface হবে, সেখানে একটা ইনফ্লামেশন হবে, এক্সুডেটিভ ফ্লুইড তৈরি করবে খানিকটা, এবং সেখান থেকে তারপরে ওই তার উপরে ফ্লুইডের সঙ্গে সঙ্গে টিউমার সেলগুলো ঝরে পড়বে এবং দে উইল ফর্ম দ্য সেকেন্ডারি টিউমার। পেরিটোনিয়াল ক্যাভিটি ইজ মোস্ট কমনলি ইনভলভড ফর দ্য ট্রান্সসিলোমিক স্প্রেড, যেমন গ্যাস্ট্রিক কার্সিনোমা, ক্যান্সার অফ দ্য ট্রান্সভার্স কোলন, even in the breast carcinoma, there we have the transcelomic spread of the tumor cells. The other sites are the pleural cavity, pericardial cavity, joint space, subarachnoid spaces, etc. Example is the Krukenbach's tumor. এটা খুব তোমাদের অনেক সময় আসে, short note আসে, প্রশ্ন আসে, deposit in the ovary from either gastric carcinoma, breast carcinoma or transverse colon carcinoma. আরেকটা হচ্ছে deposit of the primary cerebral tumors to the spinal cord, এটাও হচ্ছে আরেকটা ট্রান্সসিলোমিক, মানে উপরে ব্রেনে হয়েছে, সেটা সিএসএফ দিয়ে বাহিত হয়ে মানে বা ট্রান্সপোর্টেড হয়ে একটা নিচের কোনো ভার্টিব্রাতে এসে ডিপোজিটেড হলো, দ্যাট ইজ অলসো এক্সাম্পল অফ দ্য transcelomic spread. Pseudomyxoma peritoneae, deposit from the mucinous tumor of the ovary or appendix, peritoneum with profuse secretion of mucin material. এটা একটা তোমাদের আমি মনে করি না খুব একটা এক্ষুনি জানার দরকার আছে, যখন আবার ওভারি পড়বে তখন আমার জানতে পারবে। সো আই থিঙ্ক ইট ইজ so here we end the chapter of the metastasis.
আচ্ছা, তাহলে তোমাদের এমনি বলে দিই, অনেকখানি বলা হলো, তার মধ্যে তোমাদের জন্য কোয়েশ্চেন পারপাসে ইম্পর্টেন্ট হচ্ছে মেটাস্ট্যাটিক কাস্কেড। খুব মানে হোয়াট ইজ মেটাস্টেসিস, দুরকম ভাবে আবার প্রশ্ন থাকবে যে হাউ আ টিউমার ক্যান স্প্রেড, সেটা নানান রকম ভাবে দিতে পারে। ধরো একটা বললাম যে একটা, তোমাদের তো এখন সবসময় প্রবলেম ওরিয়েন্টেড কোয়েশ্চেন থাকে, ধরো একটা ব্রেস্ট কার্সিনোমার একটা প্রশ্ন দিল, একটা ব্রেস্ট কার্সিনোমার কেসের ডিটেল দিয়ে প্রশ্ন এলো, এবারে বলবে যে হাউ দিস টিউমার উইল স্প্রেড। যদি এই কথাটা থাকে তখন কিন্তু তোমাকে লোকাল ইনভেশনও বলতে হবে, মেটাস্টেসিসও বলতে হবে। লোকাল ইনভেশন মানে সে রিপকে ইনভলভ করবে, মাসলকে ইনভলভ করবে, এই সমস্ত কথাগুলো বলতে হবে, স্কিন ইনভলভ করবে, এইসব কথাগুলো বলতে হবে। আর যদি সোজা সাপটা বলে দেয় যে হাউ দিস টিউমার হোয়াট মেটাস্টেসাইজ, তাহলে আর লোকাল ইনভেশন নিয়ে মাথা খারাপ করার দরকার নেই, সোজা মেটাস্টেসিস। তাহলে যে কোনো রকমভাবে মেটাস্টেসিসের একটা নন স্পেসিফিক মেটাস্টেসিসের কাস্কেড নিয়ে বলতে পারে, মেটাস্টেসিস কি বলতে পারে, বা একটা ক্লিনিক্যাল প্রবলেম ওরিয়েন্টেড কেসে দিতে পারে মেটাস্টেসিস বা ইনভেশন। নেক্সট হচ্ছে ট্রান্সিলোমিক স্প্রেড, যেটা ক্রুকেনবার্গ যেটা টিউমার, সেটা অনেক সময় ক্রুকেনবার্গ টিউমার বলে অনেক সময় শর্ট নোট আসে বা ছোট কোয়েশ্চেন আসে। আর অনেক সময় তোমাদের যখন ওরাল প্রশ্ন করা হয়, দেখা হয়, সেখানে যদি তোমাদের রেনাল সেল কার্সিনোমার স্পেসিমেন থাকে, তখন অনেক সময় জিজ্ঞেস করা হয়, ধরো এটা এখান দিয়ে এরম এরম করে রেনাল ভেন দিয়ে রাইট এট্রিয়াম অব্দি চলে গেল, তখন কি মেটাস্টেসিস বলবে না বলবে না, মানে এরকম ধরনের প্রশ্ন মেটাস্টেসিস সম্বন্ধে থাকে। হ্যাঁ, তো সো দিস মেটাস্টেসিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট part of the neoplasia, as it is the most important factor for the killing of the patient. যদি মেটাস্টেসিস না থাকতো তাহলে হয়তো পেশেন্ট এত সহজে মরতো না। লোকাল ইনভেশন হলে হোক না, লোকালি আমরা এক্সিশন করে দিলাম, তাতে কি অসুবিধা ছিল, কিন্তু মেটাস্টেসিস হয় বলেই আমাদের ইয়েটা হয়। এবং সব থেকে বড় কথা, একটা প্রাইমারি টিউমারকে রিমুভ করে দেওয়া হলো, সেটা আগের দিন যেমন বলেছি, অনেক দিন পর্যন্ত কিছু তার সারা শব্দ দিল না, হঠাৎ করে বেশ কয়েক বছর পরে আবার একটা মেটাস্টেসিস হতে পারে। সো দিস তারা কুইসেন্টলি বসে থাকতে পারে, চুপচাপ বসে ডরমেন্টলি বসে থাকতে পারে কোথাও একটা, হঠাৎ করে কখন আবার একটা মেটাস্টেসিস হতে পারে। সো মেটাস্টেসিস ইজ এ ভেরি notorious area for the neoplasm. Thank you all. Next, coming to the skeletal muscle relaxants. So what is basically this chapter is about? So skeletal muscle relaxants, so those drugs that relaxes the skeletal muscle, and when it will be required, mainly it is required during the general anesthesia. It is required during the different types of the interventional procedures, and it is also required in different types of the spasmodic disease or neurological disease, where we want to decrease the spasm, muscle spasm decrease করতে চাই। তাহলে এই চ্যাপ্টারটা যে ড্রাগগুলো আমরা পড়বো, সেই ড্রাগগুলো মেনলি ইউজ করা হয়, ধর এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন করা হবে। যারা আইসিইউতে গেছিস তারা জানিস যে ভেন্টিলেশন বা বিভিন্ন কারণে এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন করা হয়। তার জন্য মাসলটাকে রিল্যাক্স থাকতে হবে, ল্যারিঙ্গিয়াল মাসলকে, তার জন্য এই স্কেলেটাল মাসল রিল্যাক্সেন্ট ইউজ করা হয়। জেনারেল অ্যানাস্থেটিক্স এর সাথে স্কেলেটাল মাসল রিল্যাক্সেন্ট ইউজ করা হয় বিভিন্ন রকম ভাবে, এবং বিভিন্ন রকমের স্প্যাজম, ডিফারেন্ট টাইপস অফ দ্য মাসল স্প্যাজম হতে পারে, নিউরোলজিক্যাল স্প্যাজম হতে পারে, সেগুলো ডিক্রিজ করার জন্য স্কেলেটাল মাসল রিল্যাক্সেন্ট ইউজ করা হয়। সো বেসিক্যালি দিস ড্রাগ অ্যাক্ট পেরিফেরালি একটা নিউরোমাসকুলার জাংশন অর মাসল ফাইবার, মেন কাজ করে নিউরোমাসকুলার জাংশন অর মাসল ফাইবার, অর ইন সাম কেসেস সেন্ট্রালি ইন দ্য সেরিব্রোস্পাইনাল অ্যাক্সিস। মানে ফার্স্টেই আমরা দুটো ভাগে ভাগ করে নিতে পারি, একটা পেরিফেরালি অ্যাক্টিং আর একটা সেন্ট্রালি অ্যাক্টিং। Peripherally acting মানে those drugs, those skeletal muscle relaxants that act at the neuromuscular junction or the muscle fiber itself, and centrally acting they act in the cerebrospinal axis, mainly to reduce the muscle tone and or cause paralysis, that is to relax muscle. That's why skeletal muscle relaxant. The neuromuscular blocking agents are used primarily in conjunction with general anesthetics to provide muscle relaxation for surgery.
and centrally acting are used mainly for painful muscle spasms and spastic neurological conditions. বিভিন্ন রকমের স্প্যাজম হয় সেগুলোতে ইউজ করা হয়। So basically types যদি আমরা ভাগ করি, neuromuscular blockers relax normal muscles mainly used in surgery and assistance of ventilation. No central nervous system activity, only peripherally they act, only act at the neuromuscular junction. Used primarily as a part of general anesthesia. এরপর তো general anesthesia ক্লাস হবে। আর spasmolytics মানে যেটা centrally act করছে, they reduce spasticity, centrally acting, কিছু exception আছে যেমন dantrolene which act on skeletal muscle and used in a variety of neurological conditions. মানে এগুলো anesthesia ইউজ হয়, এগুলো neurological conditions এ ইউজ হয়। Now examples, neuromuscular blockers. Now neuromuscular blockers mainly যে skeletal muscle relaxants তাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। অলরেডি আমরা দেখেছি neuromuscular blockers and centrally acting spasmolytics mainly. neuromuscular blockers আবার দু টাইপের হতে পারে, একটা হতে পারে competitive or non depolarizing, আরেকটা হচ্ছে depolarizing or non competitive। মানে একটাকে আমরা বলি depolarizing neuromuscular blockers, depolarizing মানে সেটা নন কম্পিটিটিভ, মানে যে NM রিসেপ্টর সেখানে নন কম্পিটিটিভ হবে। আরেকটা হচ্ছে নন ডিপোলারাইজিং, সেটা আবার হচ্ছে কম্পিটিটিভ, মানে নর্মাল যে নিউরোট্রান্সমিটার, এখানে নর্মাল নিউরোট্রান্সমিটার NM জাংশন হচ্ছে অ্যাসিটাইল কোলিন, তো অ্যাসিটাইল কোলিনের সাথে কম্পিটিশন যখনই করবে সেগুলো হচ্ছে কম্পিটিটিভ, আর তাকে অলসো বলে নন ডিপোলারাইজিং। Examples of the non-depolarizing or competitive neuromuscular skeletal muscle relaxants হচ্ছে D-tuberculin, খুব ভেরি লেস এখন ইউজ করা হয়, ইউজ হয় মেনলি এগুলো প্যানকিউরোনিয়াম, ভেকিউরোনিয়াম, অ্যাট্রাকুরিয়াম অ্যান্ড মিভাকুরিয়াম। ডিপোলারাইজিং আর নন কম্পিটিটিভ মেনলি দুটো রয়েছে, সাকসিনাইল কোলিন অ্যান্ড ডেকামিটানিয়াম, এর মধ্যে সাকসিনাইল কোলিনটাই মেন ইউজ হয়। স্প্যাজমোলাইটিক্স কে মেনলি ভাগ করতে পারি ডাইরেক্টলি অ্যাক্টিং এন্ড সেন্ট্রালি অ্যাক্টিং। ডাইরেক্টলি অ্যাক্টিং দুটো আছে, একটা হচ্ছে ড্যান্ট্রোলিন আর একটা হচ্ছে কুইনিন। কুইনিন তেমন ইউজ করা হয় না, ড্যান্ট্রোলিন ইউজ হয়। আর সেন্ট্রালি অ্যাক্টিং ডাইজিপাম, ক্লোরাজক্সাজন, টিজানিডিন, ব্যাকলোফেন। এর মধ্যে টিজানিডিন আর ব্যাকলোফেন খুব কমনলি ইউজ হয়। ডাইজিপাম তোরা পরে পড়বি, সিডেটিভ হিপনোটিক ড্যাপটানের মধ্যে মেনলি ওটা পড়ে। আর ডাইরেক্টলি অ্যাক্টিং এর মধ্যে শুধু ড্যান্ট্রোলিনটা কাজে লাগে। So this is all the examples of the skeletal muscle relaxants. Important, কোনটা কি ভাগ, কোনটার কি এক্সাম্পল, খুব ইম্পর্টেন্ট। skeletal muscle contraction already যে cholinergic transmission আমি পড়িয়েছিলাম, already we have discussed in detail about the NM junction, NN junction, how the acetylcholine acts, already আমরা ডিসকাস করেছি। So same thing, so acetylcholine is the main neurotransmitter in the neuromuscular junctions. And due to this acetylcholine, there occur propagation of the nervous stimuli from one neuron to another neuron. এবং তার ফলেই মাসল কন্ট্রাকশন হচ্ছে, সেই কন্ট্রাকশনটাকে আমরা ইনহিবিট করতে চাইছি, মাসল রিল্যাক্স করতে চাইছি। দ্যাটস ওয়াই উই ওয়ান্ট টু ইনহিবিট দিস acetylcholine receptors, different types of the receptors. নাও এই NM রিসেপ্টর যে রয়েছে নিউরোমাসকুলার, যে NM রিসেপ্টর, সে আমরা পড়েছিলাম কোলিনার্জিকে দু টাইপের রিসেপ্টর, NM আর NN, নিকোটিনিক। NM রিসেপ্টরসে মেনলি 5খানা ইউনিট থাকে, ঠিক আছে, আলফা, বিটা, গামা, ডেল্টা, এপসাইলন, এরা এই টাইপের। এবং এই 5খানা একটা রোজেট শেপের সোডিয়াম আয়নের চারপাশে থাকে, এই মাঝখানটা থাকে সোডিয়াম আয়ন, এই যে সোডিয়াম আয়ন মাঝখানটায়, ঠিক আছে, এই মাঝখানটায় সোডিয়াম আয়ন থাকে, চারদিকে বিভিন্ন রকমের সাব ইউনিট থাকে। এটা হচ্ছে NM রিসেপ্টর, এভাবে তৈরি হয়। নাও এই যে কম্পিটিটিভ বা নন কম্পিটিটিভ ইনহিবিটর করে মেনলি এই সোডিয়াম আয়ন সাথে কম্পিট করে, মেনলি এই জায়গায় অ্যাসিটাইলকোলিন এবং সোডিয়াম আয়ন এই দুজনের সাথে কম্পিট করে আইডার ব্লক করে। এবং ডিপোলারাইজিং মানে হচ্ছে ওটা ডিপোলারাইজ করছে, মানে অ্যাসিটাইলকোলিন যেভাবে কাজ করে ওই নিউরোমাসকুলার ব্লকারগুলো সেভাবেই কাজ করে, কিন্তু কন্টিনিউয়াস কন্ট্রাকশনের ফলে আলটিমেটলি সেটা ফ্যাটিক হয়ে যায় এবং লং টার্ম রিল্যাক্সেশন হয়। আর যেটা নন ডিপোলারাইজিং সেটা আলটিমেটলি কম্পিটিটিভলি ব্লক করে দিচ্ছে অ্যাসিটাইলকোলিনকে ওই সোডিয়াম চ্যানেলে গিয়ে। এটা খুব সহজভাবে বলা। Now mechanism of action of the neuromuscular blockers, very important. First, competitive antagonist or non-depolarizing blockers. Non-depolarizing মানে competitive, মনে রাখবি। So same thing, already নামগুলো long acting, অনেকক্ষণ ধরে muscle relaxation থাকবে। Example is D-tuberculin and pancuronium. Intermediate acting is atracurium, vecuronium and rocuronium. And short acting, very short acting, T-half is short, is mivacurium. So these are the examples of the non-depolarizing or competitive blockade. Now what I have discussed,
So this is the competitive antagonism. So already we have seen the NM receptor. NM receptor is composed of the 5 subunits which is arranged like a rosette around the sodium ion. And here the main neurotransmitter is the acetylcholine. So acetylcholine is the agonist. So in the general pharmacology you have read about the agonist, antagonist, you have read, na? So partial agonist like this. So here the drugs which act as a competitive antagonist to this NM receptor, they basically are very bulky molecule. They comes and attaches here instead of the acetylcholine. That's why acetylcholine cannot attach. And these antagonists are very bulky in shape and they cannot do the conformational changes in the receptor. So when acetylcholine attaches with the neuromuscular junction, there occurs some conformational change. Conformational change এর ফলেই তার ফলেই সেই যে ইম্পালসটা ট্রান্সমিশন হচ্ছে। যখনই এই কম্পিটিটিভ নিউরোমাস্কুলার ব্লকারগুলো আমরা দেব, they will attach at the site of the acetylcholine so that the acetylcholine cannot attach there. These are very bulky molecules, so they cannot change the conformation of this NM receptor. So there will be basically antagonism. So they have affinity to the receptor but no intrinsic activity. So you have read about the difference between the agonism, antagonism, inverse agonism. So antagonism means they have affinity to the receptor. Here they have affinity to the NM receptors but do not have any intrinsic activity. So intrinsic activity is 0 like this. Okay. So this is the mechanism of the competitive neuromuscular blockers. খুব মানে ইজিয়ার ওয়েতে এই যে ডি টিউবাকুলারিন জাস্ট এখানে চলে আসছে, তার ফলে অ্যাসিটাইলকোলিন বাইন্ড করতে পারছে না। অ্যাফিনিটি ইয়েস, ইন্ট্রিনসিক অ্যাকশন নো। বেসিক্যালি অ্যান্টিকোলিনেস্টারেজ মলিকিউলস তোরা অলরেডি পড়েছিস, নিওস্টিগমাইন, ইড্রোফেনিয়াম, which preserve acetylcholine are used to reverse the effect of these neuromuscular blockers like D-tuberculorin. মানে আমরা যদি এটাকে রিভার্স করতে চাই, অপারেশন হয়ে গেছে রিভার্স করতে চাই, তাহলে এই ড্রাগগুলো মানে অ্যান্টিকোলিনেস্টারেজেস ড্রাগগুলো যেমন নিওস্টিগমাইন, ইড্রোফেনিয়াম এগুলো ইউজ করা হয়। ক্লিয়ার? খুব সহজভাবে এটাই হচ্ছে মেকানিজম। সো সেম থিং বলা আছে অ্যাফিনিটি ফর নিকোটিনিক মাস্কারিনিক কোলিনার্জিক রিসেপ্টর, জাস্ট একবার রিভিশন করে নি। 5 সাব ইউনিটস থাকে এনএম রিসেপ্টর, রোজেট লাইক স্ট্রাকচার, মাঝখানে সোডিয়াম আয়ন থাকে, এটাই টোটালটা লেখা আছে। and most of these competitive blockers are bulky molecule, 2 or more quaternary sodium ion থাকে, which provide the necessary attraction to the same site, but the bulk of the antagonist molecule does not allow conformational changes in the subunit needed for opening the channel. Already I have discussed conformational change টা করছে না, তার ফলে post transcription যে impulse generation সেটা হচ্ছে না। So acetylcholine released from the motor nerve endings is not able to combine with its receptor to generate the end plate potential. Acetylcholine attach করতে পারছে না কারণ অলরেডি এই ড্রাগগুলো অলরেডি ওখানে অ্যাটাচ হয়ে আছে। So they reduces the frequency of the channel opening. ওই সোডিয়াম চ্যানেলটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে ওপেন হয়, সেই ফ্রিকোয়েন্সিটা কমিয়ে দিচ্ছে, but not its duration or the conductance of a channel once it has opened. Magnitude of this end plate potential falls below a critical level. ক্রিটিক্যাল লেভেলের উপরে উঠলে তবে সেটা কন্ট্রাকশন করবে, মাসল কন্ট্রাকশন। সে এন্ড প্লেট পটেনশিয়ালটা ওর উপরে উঠতেই পারছে না কারণ অলরেডি ওটা ব্লক হয়ে আছে, অ্যাসিটাইলকোলিন অতখানি পৌঁছাতেই পারছে না। তার ফলে মাসল ফেলস টু কন্ট্রাক্ট ইন রেসপন্স টু নার্ভ ইম্পালস। দ্য অ্যান্টাগনিজম ইজ সারমাউন্টেবল by increasing the concentration of the acetylcholine in vitro and by anticholinesterase like neostigmine or idrofonium in vivo. Already দেখলাম সারমাউন্টেবল মানে আমরা যদি ওটা রিভার্স করতে চাই তাহলে আমরা যদি এই ড্রাগগুলো দিই তাহলে সেটা সারমাউন্ট মানে এই অ্যান্টাগনিজমটাকে পেরিয়ে যাওয়া যাবে, মানে তখন আবার মাসল কন্ট্রাকশন হবে। সো এটা ক্লিয়ার একদম। সো অ্যাট ভেরি হাই কনসেন্ট্রেশন, যদি আমরা খুব হাই কনসেন্ট্রেশনে দিই এই নিউরোমাস্কুলার ব্লকারগুলো কম্পিটিটিভগুলো, দে এন্টার ডাইরেক্ট সোডিয়াম চ্যানেলে গিয়ে ডাইরেক্ট সোডিয়াম চ্যানেলটাকে অনেক সময় ব্লক করে, ডাইরেক্টলি ব্লক দেম টু প্রডিউস মোর ইন্টেন্স নন কম্পিটিটিভ নিউরোমাস্কুলার ব্লক that is only partly reversed by neostigmine. তার মানে আমরা যদি অপারেশনের সময় যদি বেশি হাই ডোজ হয়ে যায় ড্রাগগুলো তাহলে কিন্তু পুরোটা রিভার্সাল হবে না এবং তার ফলে ক্যাটাস্ট্রফি হতে পারে। The competitive blockers also block some pre-junctional nicotinic receptor located at motor nerve endings. Pre-junctional মানে আগের নিউরনে অনেকগুলো থাকে যেখানে অ্যাসিটাইলকোলিন আবার রিঅ্যাপটেক হয়, সেটাও ব্লক করে।
Now activation of these prejunctional receptors normally facilitates mobilization of additional quanta of acetylcholine from the axon. Their blockade contributes to depression of the neuromuscular transmission. মানে ওখানে যখনই যায় ওরা আবার স্টিমুলেট করে আরো বেশি অ্যাসিটাইলকোলিন বেরোয়। মানে শুধু যে রিসেপ্টর লেভেলে ব্লক করছে তাই নয়, প্রিজাংশনালে গিয়ে কিছুটা অ্যাসিটাইলকোলিন যে রিলিজ, সেই রিলিজটাকেও কিছুটা ব্লক করছে। ঠিক আছে, মানে মেনলি অ্যাকশন আগেরটা, কিন্তু তার সাথে এগুলো সাপ্লিমেন্টারি অ্যাকশন। সো আলটিমেটলি there is another term known as the fade phenomenon, that is twitch response, মানে muscle contraction, involuntary contractions during partial block are progressively depressed on repetitive stimulation. যদি আমরা রিপিটেটিভ স্টিমুলেশন করি তাহলে যেহেতু ব্লক ক্রমশ হয়ে যাচ্ছে নিউরোমাস্কুলার জাংশন গুলো, তার ফলে যে কন্ট্রাকশনের যে রেসপন্স তাকে বলে টুইচ, সেই টুইচ গুলো ক্রমশ কমতে থাকবে। মানে এরপরেও যদি আমরা ওটাকে কন্ট্রাকশন করি, সেই কন্ট্রাকশনটা অতখানি জোর হবে না যেটা এই নিউরোমাস্কুলার ব্লক ছাড়া হতো। তাকে বলে ফেড ফেনোমেনন, মানে ফেডিং হয়ে যাচ্ছে কন্ট্রাকশনটা। অ্যাকশনস কি এই কম্পিটিটিভ নিউরোমাস্কুলার ব্লকার গুলো? মাসল উইকনেস, ফ্ল্যাসিড প্যারালিসিস করে, মানে আলটিমেটলি এটা যদি দেওয়া হয় ফ্ল্যাসিড প্যারালিসিস হয়। অর্ডারস অফ দ্য মাসল এফেক্টেড, মানে ফার্স্ট দেওয়ার পর কি কি অর্ডারে এফেক্টেড হয়, এটা কাজে লাগে যখন অপারেশন করা হয়। মাসল রিল্যাক্সন দেওয়া হয়, অ্যানাস্থেসিয়া দেওয়া হয়, কোনটার কেমন কন্ট্রাকশন রয়েছে সেখান থেকে বুঝতে পারি কতখানি অ্যানাস্থেসিয়া হয়েছে, মাসল রিল্যাক্সেশন হয়েছে। একই রকম ভাবে যখন রিভার্সাল হয় জাস্ট অপোজিটে হয়। মানে ফার্স্ট হচ্ছে এক্সট্রিনসিক আই মাসলস, মাসলস অফ দ্য ফিঙ্গার, তাই টুইচিং দেখা হয়, মাসল ফিঙ্গার কতখানি নাড়াতে পারছে, এই ব্যাপারগুলো। নেক মাসলস, ফেস, হ্যান্ডস, ফিট, ট্রাঙ্ক অ্যান্ড লাস্টলি রেসপিরেটরি মাসলস। রেসপিরেটরি মাসলস সাধারণত খুব হাই ডোজ যদি স্কেলিটাল মাসল রিল্যাক্সন দেওয়া হয় তাহলে রেসপিরেটরি মাসল প্যারালিসিসও হয়ে যেতে পারে। মানে এগুলো সবই হচ্ছে খুব হাই ডোজ টক্সিসিটির ক্ষেত্রে। রিকভারি ইন দ্য রিভার্স অর্ডার, যেটা বললাম, মানে জাস্ট এই অপোজিটে রিভার্স অর্ডার, মানে লাস্টে একদম এক্সট্রিনসিক আই মাসলস, তোরা দেখেছিস যে অপারেশনে একদম লাস্টে চোখ খোলে, সেই রকম ব্যাপারটা আর কি। কনসাসনেস, অ্যাপ্রিসিয়েশন অফ পেন নট এফেক্টেড ইউজুয়ালি। অটোনমিক গ্যাংলিয়ন ব্লকিং প্রপার্টি ইজ দেয়ার উইথ সাম ব্লকার্স। হিস্টামিন রিলিজ অকার্স। ডিটিউবাকুরানিন হচ্ছে এর প্রোটোটাইপ ড্রাগ, যেটা দিলে খুবই বাল্কি মলিকিউল এবং তার ফলে প্রচুর হিস্টামিন রিলিজ হয় মাসল থেকে, এবং তার ফলে ফ্লাসিং, হাইপোটেনশন, বিভিন্ন রকমের প্রবলেম হতে পারে। তাই জন্য ডিটিউবাকুরানিন লেসার ইউজড হয় না। তার কারণ হচ্ছে একটাই, কারণ প্রচুর হিস্টামিন রিলিজ হয়। কার্ডিওভাস্কুলার সিস্টেমের ক্ষেত্রে সিগনিফিক্যান্টলি ফল ইন ব্লাড প্রেসার হয়, ইনক্রিজ ইন হার্ট রেট হয়, অ্যান্ড ভেগাল গ্যাংলিয়নিক ব্লকাড হয়। মানে ভেগাস নাম আমাদের হার্টকে সাপ্লাই দেয়, ঠিক আছে, সেই ভেগাল গ্যাংলিয়নিক ব্লকেড হয়। ভেগাল গ্যাংলিয়ন যখনই ব্লক হবে, কারণ তার ফলে হার্ট রেটটা কমে যাবে। হার্ট রেটটা কমলে অনেকটা সুবিধা হয়, কারণ মেটাবলিজমটা কমে যায় এবং অপারেশনের সুবিধা হয়। Newer competitive blockers have negligible effect on blood pressure and heart rate, তার ফলে আলাদা করে কোনো কার্ডিয়াক প্রবলেম হয় না। অ্যাডভার্স এফেক্টস মোস্ট কমনলি এগুলোর হচ্ছে হাইপোটেনশন, ট্যাকিকার্ডিয়া, রেসপিরেটরি প্যারালিসিস, কিছু কিছু ক্ষেত্রে যদি টক্সিসিটি হয়ে যায়, ব্রঙ্কোস্পাজম হতে পারে, অ্যান্ড অ্যাসপাইরেশন অফ দ্য গ্যাস্ট্রিক কন্টেন্টস। অ্যাসপাইরেশন হতেই পারে কারণ সমস্ত মাসল রিল্যাক্স হয়ে যাচ্ছে, ইসোফেজিয়াল মাসলও রিল্যাক্স হয়ে যাচ্ছে, তখনই অ্যাসপাইরেশন হয়ে যেতে পারে, মানে স্টমাক কন্টেন্টস লাংসে চলে আসতে পারে, ঠিক আছে। অ্যাডভান্টেজেস অফ দ্য সিনথেটিক অর নিউয়ার কম্পিটিটিভ ব্লকার্স। ডিটিউবাকুরানিন এখন ইউজ করা হয় না, প্যানকিউরোনিয়াম বা অন্যগুলো যেগুলো বললাম সেগুলো ইউজ করা হয়, সেগুলো হচ্ছে নিউয়ার ব্লকার। নিউয়ার ব্লকারের মেন অ্যাডভান্টেজ হচ্ছে হিস্টামিন রিলিজটা খুব কম হয়, তার ফলে হঠাৎ করে ব্লাড প্রেসার কমে যাওয়া বা ফ্লাসিং বা অন্য প্রবলেমগুলো কম হয়। ডু নট ব্লক অটোনমিক গ্যাংলিয়া, অটোনমিক গ্যাংলিয়াগুলোকে ব্লক করে না, তার ফলে বিভিন্ন রকমের যে সিক্রেশন হয় সেই সিক্রেশনগুলো আলাদা করে কোনো প্রবলেম হয় না। স্পন্টানিয়াস রিকভারি উইথ মোস্ট অফ দ্য ড্রাগস, মানে আলাদা করে ওই ড্রাগস দিতে হয় না। কিছু কিছু আছে যেগুলো রিকভারি হতে অনেক সময় লাগে, কিন্তু আমাদের নির্দিষ্ট টাইমের ফলে উই হ্যাভ টু রিকভারি দ্য পেশেন্টস আফটার দ্য অপারেশনস, তখন আমাদের ওই অ্যান্টিকোলিনেস্টেরাসিস ড্রাগ দিতে হয়। কিন্তু নিউয়ার ড্রাগের ক্ষেত্রে দেয়ার ইজ লেস চান্সেস অফ দ্য প্রলংগেশন অফ দ্য মাসল রিল্যাক্সেশন, সো দেয়ার ইজ নো নিড ফর এনি আদার ড্রাগস দ্যাট উইল রিভার্স দিস নিউরোমাস্কুলার ব্লকেজ। র্যাপাকুরোনিয়াম অ্যান্ড রকুরোনিয়াম হ্যাভ র্যাপিড অনসেট, খুব তাড়াতাড়ি অনসেট হয়। And atracurium is a specific pharmacokinetic phenomenon হয়, তাকে বলে হফম্যান elimination. So their metabolism is done by Hofmann elimination. So this is basically a rearrangement of their molecules so that it will be excreted easier. Mivacurium is the most short acting of these neuromuscular blockers. So where it is used, already we have discussed, as an adjunct to general anesthesia for producing satisfactory skeletal muscle relaxant. Dekhono operation skeletal muscle relaxation is very important, and for this is used.
For facilitating endotracheal intubation, very commonly used. Rock uranium is preferred due to rapid onset of action. মানে হঠাৎ করে প্রচন্ড ডিস্ট্রেস হচ্ছে, আমাদের এক্ষুনি ইনটিউবেশন করতে হবে এবং রিল্যাক্সেশন নেই ল্যারিঞ্জিয়াল, তখনই আমরা রক ইউরেনিয়াম দিয়ে দিই যাতে মাসলসটা রিল্যাক্স হয় এবং সঙ্গে সঙ্গে আমরা এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন করতে পারি। Succinylcholine is better due to short lasting duration. Nowadays usually succinylcholine is used. Now some drugs about pancuronium commonly used. It is a synthetic steroidal compound 5 times more potent and longer acting than D-tuberculoline. D-tuberculoline is the prototype drug, but it is not used nowadays. Pancuronium is used, provides good cardiovascular stability. They have very less histamine release, that's why there is less flushing, less cardiac arrhythmia. Rapid IV injection may cause rise in blood pressure due to noradrenaline release. Basically, it is excreted by the kidney, and because of longer duration of action, it's need reversal by means of the drugs. That's why it is now restricted to prolonged operation, especially neurosurgery. যে কোনো নিউরোসার্জারির ক্ষেত্রে খুব কমনলি প্যানকিউরেনিয়াম ইউজ করা হয়, কারণ একটা নিউরোসার্জারিতে অনেক টাইম লাগে, 4 আওয়ার্স 6 আওয়ার্স এরকম লাগে, সেক্ষেত্রে প্যানকিউরেনিয়াম ইউজ করা হয়। Atracudium is another competitive blocker, 4 times less potent than pancuronium, lesser potent. Short acting, reversal is mostly not required, মানে automatically reversal হয়। The unique feature হচ্ছে inactivation in plasma by spontaneous non-enzymatic degradation, যেটাকে বলে হফম্যান এলিমিনেশন। This is a very common question যে হফম্যান এলিমিনেশন কোন ড্রাগের হয়, সেটা হচ্ছে অ্যাট্রাকুডিয়াম। এটা হচ্ছে spontaneous non-enzymatic degradation হয় in addition to that by cholinesterases. So Hofmann degradation occurs in atracudium, that's why it is shorter acting, lesser potent than the pancuronium, and duration of action is not altered in patients if there is any hepatic insufficiency or renal insufficiency or hypodynamic circulation, means when there is shock, the patient have come to the endotoxic shock or hypovolumic shock, in those cases atracudium is used. Rock uranium is another newer non-depolarizing blocker. It is very rapid onset, intermediate duration of action. It can be used alternative to succinylcholine for tracheal intubation, but disadvantage is depolarizing block and cardiovascular changes. Also serves as maintenance muscle relaxant, seldom needing reversal. The onset of action is dose dependent and facilitate mechanical ventilation in intensive care unit. ICU te mechanical ventilation korte gele also relaxation of the different muscles lage, সেক্ষেত্রে এই rock uranium use করা হয়। So this is the normal. Already আমরা দেখেছি অ্যাসিটাইলকোলিন, এটা নিউরোমাসকুলার জাংশন, অ্যাসিটাইলকোলিন ডিপোলারাইজেশন, ডিপোলারাইজেশন, কন্ট্রাকশন, রিল্যাক্সেশন একটা সার্কেলে হয়। ডি টিউবাকুলিন অলরেডি আমরা দেখলাম অ্যাসিটাইলকোলিন ওখানে অ্যাটাচ হতে পারছে না, সো দেয়ার ইজ নো ডিপোলারাইজেশন, নো কন্ট্রাকশন এন্ড ফ্ল্যাসিড প্যারালিসিস হয়। নাও উই আর কামিং টু দ্য নেক্সট লেভেল, দ্যাট ইজ দ্য ডিপোলারাইজিং ব্লক। The prototype and the most commonly used is the succinylcholine. So succinylcholine basically attaches here and they causes submaximal intrinsic activity. So previously we have seen that there is affinity to receptors but no intrinsic activity to this D-tuberculoline like drugs. But for succinylcholine like drugs, there is both affinity and submaximal intrinsic activity. The molecules are long and slender. They again attaches there. Again the acetylcholine cannot attach, but they causes persistent depolarization. So the depolarization or the contractions continue, and ultimately due to this, fatigue occurs and muscle relaxes. So continuous contractions ultimately leads to fasciculations and relaxation occurs. So they causes competitive blocker and they causes non-competitive blocker. They does not cause depolarization. The previous, the non-depolarizing block will not cause depolarization. They are antagonist to the NM receptor. But these depolarizing blocks are similar to acetylcholine. Acetylcholine also causes depolarization of the NM receptor. They also cause depolarization, but this depolarization is sustained. So there occurs sustained contraction. So ultimately the muscle fatigue occurs and again relaxation occurs. So this is the main difference between these two. So these depolarizing blockers are non-competitive antagonists. Only one drug is used now, succinylcholine. Very commonly used, just remember this name. Another drug is decamethonium, but this is not used clinically. So there is basically, these are the key points. There are one drug, 2 blocks. I will discuss that. So basically when we are giving succinylcholine,
there may be phase 1 and phase 2 block. Phase 1 block is the similar, what already we have discussed about this, that is the depolarizing blocker. But when it is given in high doses, in phase 2 block is more or less similar to the non-depolarizing block. So আমরা যদি হাই ডোজ দিই তাহলে সাকসিনাইলকোলিন যে ব্লকটা করে সেটা অনেকটা নন ডিপোলারাইজিং ব্লকের মতো হয়, তাই জন্য টু টাইপস অফ দ্য ব্লকেড হতে পারে। ব্রিফ অ্যান্ড কুইক, খুব তাড়াতাড়ি হতে পারে এবং তাই জন্য খুব কমনলি বিভিন্ন প্রসিডিওরে ইউজ করা হয়। জেনেটিক ভ্যারিয়েবিলিটি ইন মেটাবলিজম আমরা ডিসকাস করব। সাকসিনাইলকোলিন মেইনলি মেটাবোলাইজড হয় সিউডোকোলিন এস্টারেজ দিয়ে। সেই কোলিনার্জিক সিস্টেমে আমরা ডিসকাস করেছি, যেমন অ্যাসিটাইলকোলিন এস্টারেজ থাকে, আরেকটা থাকে সিউডোকোলিন এস্টারেজ। Pseudocholine esterase is present in the plasma, and this pseudocholine esterase mainly metabolizes the succinylcholine. Now, what happens? There is genetic variability to one individual to another individual, one ethnicity to another ethnicity of this pseudocholine esterase molecule. That's why in some persons succinylcholine is metabolized more, some less. So there may be either toxicity of succinylcholine or there is submaximal usage. So both this can occur. That's why genetic variability in metabolism, and another typical adverse effect of this is the malignant hyperthermia. So there is sudden rise of the temperature may occur with succinylcholine. This is known as the malignant hyperthermia. This is in nutshell about the succinylcholine. So the same thing, this is the succinylcholine. There is quaternary ammonium compounds. So succinylcholine, you can think of it as two molecules of the acetylcholine joined hand in hand. Okay, so this is acetylcholine, these two are joined. Okay, succinylcholine. So already we have discussed, they have affinity as well as submaximal intrinsic activity. Full or maximal intrinsic activity is present for acetylcholine. So acetylcholine is the agonist of neuromuscular receptor. So they have both affinity and intrinsic activity. Competitive blockers have affinity but no intrinsic activity. And these depolarizing or non-competitive blockers have affinity and submaximal intrinsic activity, not total. That is, it is present between 0 to +1. Okay, somewhere between 0 to +1, not maximal. They depolarize the muscle end plates by opening the sodium channels, just as acetylcholine does, and initially produce twitching and fasciculations. Twitching, fasciculations, means involuntary contractions. Longer lasting depolarization of the muscle end plate produces repetitive excitation of the fiber. Repetitive, bar excitation hoche. So they do not dissociate rapidly from the receptor and are not hydrolyzed by the acetylcholine esterase. So acetylcholine esterase diye acetylcholine metabolized hoy. Kintu succinylcholine is metabolized by the pseudocholine esterase or butyrylcholine esterase, which is present in the plasma. That's why the time period for which it attaches with the neuromuscular junction is much higher than the acetylcholine molecule. And its molecular size is also higher. It is long, slender molecules, and ultimately again it blocks acetylcholine from joining in. It itself depolarizes the neuromuscular junction, causes repetitive contraction, and ultimately long-term relaxation occurs. They induce prolonged partial depolarization of the region around muscle end plate. Sodium channels get inactivated. বার হতে থাকলে ultimately ওটা inactivated হয়ে যায়। Continuous যদি পরপর activation হতে থাকে ultimately inactivation হয়ে যায়। Because transmembrane potential drops to about -50 millivolt. সবসময় একটা ক্রিটিক্যাল মিলিভোল্টটাকে তার উপরে উঠলে হবে, বার হতে ওটা তার উপরে ক্রিটিক্যাল পয়েন্টের উপরে উঠতে পারে না। So acetylcholine released from the motor nerve endings is unable to generate the prolonged muscle action potential, and ultimately again the flaccid paralysis occurs. So it is clear. So this is the mainly the difference between the depolarizing and non-depolarizing blockers. In many species and in certain conditions in man also, what I have discussed, that if these blockers are given in high concentration or infused continuously, ultimately they can produce dual type of blockade, phase 1 and phase 2. This is important, remember. So succinylcholine or depolarizing neuromuscular blockers or skeletal muscle relaxants, if given in high doses, they will do the blockade in two phases, phase 1 and phase 2. So phase 1 is the rapid in onset, results from persistent depolarization of the muscle end plate, যেটা আমরা ডিসকাস করলাম সেটা আসলে ফেজ 1 এ হয়। has features of classical depolarization blockade, যেটা ডিসকাস করলাম সেটা ফেজ 1 এ হচ্ছে। This depolarization declines shortly afterwards
and repolarization occurs gradually despite continued presence of the drug at the receptor. Continued drug ta thakleo, because of the continuous contractions, there occurs inactivation of the sodium channels and ultimately flaccid paralysis occurs. But neuromuscular transmission is not restored and phase 2 blocks supervenes. Now আমরা যদি খুব হাই ডোজ দিই তাহলে ফেজ 1 থেকে ওটা আবার ফেজ 2 তে চলে যায়। ফেজ 2 টা কি স্লো ইন অনসেট and results from desensitization of the receptor to acetylcholine. ফেজ 2 তে অ্যাসিটাইলকোলিনটাই ডিসেনসিটাইজ হয়ে যায়, মানে অ্যাসিটাইলকোলিন যদি এবার আমরা দিই হাই ডোজে তাতেও কিন্তু রিসেপ্টরটা অ্যাক্টিভেটেড হয় না, অনেকটা কম্পিটিটিভ ব্লকারসের মতো। The muscle membrane is nearly repolarized, recovery is slow, contraction is not sustained during the tetanic stimulation. Again the fade occurs. So fading আমরা পড়েছি যে কম্পিটিটিভ ব্লকারদের ক্ষেত্রে হয়, সেই একই জিনিস ফেজ 2 ব্লকের ক্ষেত্রেও হয় সাকসিনাইলকোলিনের সাথে। In man and fast contracting muscles like tibialis anterior, normally only phase 1 block is seen. খুব বেশি হাই ডোজ না হলে সাধারণত ফেজ 1 ব্লক মানে ক্লাসিক্যাল ডিপোলারাইজিং নিউরোমাস্কুলার ব্লকই আমরা দেখতে পাই। ফেজ 2 ব্লক মে বি সিন ইন ম্যান when succinylcholine is injected in high dose। বারবার বলছি সাকসিনাইলকোলিন যদি হাই ডোজে দিই তাহলে কি হবে, ফেজ 1 এর পর ফেজ 2 ব্লক হবে। ফেজ 2 ব্লকটা অনেকটা কম্পিটিটিভ ব্লকারসের মতো। Particularly fluorinated anesthetics have been used. Succinylcholine readily produces phase 2 block in patients with atypical or deficient pseudocholinesterase, যেটা বলছিলাম। মানে যদি জেনেটিক ভ্যারিয়েবিলিটি থাকছে pseudocholinesterase, কিছু পার্সনের ক্ষেত্রে যদি pseudocholinesterase খুব কম থাকে তাহলে আমরা নরমাল সাকসিনাইলকোলিন দিলেও সেটা মেটাবলাইজ হচ্ছে না, তার ফলে অনেক হাই ডোজ সাকসিনাইলকোলিন তার শরীরে থাকছে এবং আলটিমেটলি সেটা ফেজ 2 ব্লকও করে দিতে পারে। মানে ফেজ 2 ব্লক যে শুধু আমরা সাকসিনাইলকোলিন হাই ডোজে দিচ্ছি তা কিন্তু নয়, মানে সাকসিনাইলকোলিন উই আর গিভিং নর্মাল ডোজ, but because of the genetic variability in the pseudocholinesterase molecule, pseudocholinesterase is the enzyme that metabolizes the succinylcholine, so there may be variability in the response. Okay, মানে এরকম হতে পারে, ইনফ্যাক্ট এরকম কেস হয়েছে যে সাকসিনাইলকোলিন দেওয়া হয়েছে এবং পেশেন্টের রেসপিরেটরি প্যারালিসিস হয়ে ডেথ বা কোমাতে চলে গেছে, মানে এগুলো মেডিকেলি গেল কেস। মানে তখন সেটা যদি জেনেটিক টেস্ট করে দেখা যায় যে সাকসিনাইলকোলিন বিউটাইলকোলিনেস্টারেজ কম থাকে তাহলে কিন্তু প্রুভ হবে যে আমরা সাকসিনাইলকোলিন ওকে বেশি ডোজে দিয়ে দেওয়া হয়নি, মানে ডক্টর সাকসিনাইলকোলিন বেশি দিয়ে পেশেন্টকে মেরে ফেলেনি, আলটিমেটলি পেশেন্টেরই সিউডোকোলিনেস্টারেজ ডেফিসিয়েন্ট ছিল তার ফলে বেড়ে গেছে। সো দিজ আর দ্য পয়েন্টস। ওকে, সো মেকানিজম অফ অ্যাকশনস যা আমরা ডিসকাস করেছি। সো ফেজ 1 ব্লক, ফেজ 2 ব্লক, এগেন সাকসিনাইলকোলিন এখানে গিয়ে ডাইরেক্ট ইনঅ্যাক্টিভেট করে দিচ্ছে, দ্য সেম থিং অলরেডি উই হ্যাভ ডিসকাস, দিস ইজ ফর ইউর ইজিয়ার। So succinylcholine is the most commonly used muscle relaxant for passing tracheal tube. Endotracheal intubation এর ক্ষেত্রে খুব commonly succinylcholine ইউজ করা হয় এখন। It induces rapid, complete and predictable paralysis with spontaneous recovery in 5 minutes. মানে হয়ে গেল endotracheal intubation, তারপর আবার রিকভারি হয়ে যায়। Excellent intubating condition, ইনটিউবেশনের জন্য স্পেসিফিক কিছু কন্ডিশনস দরকার না হলে that will be termed as difficult intubation, সেটা যাতে না হয়। So ultimately it causes relaxed jaw, vocal cords are apart and immobile with no diaphragmatic movements, with obtained in 1 to 1.5 minutes. So if there is, for example, there is gastric aspirations, we have to do the endotracheal intubation as soon as possible, otherwise the patient will die. Then we have to inject the succinylcholine, within just 1 minute the muscle relaxes. The endotracheal intubation, if we go to any ICU, you will see that we have to insert the laryngeal tube, we have to see the by means of the laryngoscope whether the vocal cords are apart or not, and these vocal cords will be apart if there is muscle relaxation, and that will be done by the succinylcholine. So through this the endotracheal tube can be inserted easily. It should be avoided in younger children unless absolutely necessary, because there is risk of hyperkalemia. So remember, when succinylcholine is given, there is every chances of the increased potassium concentration, and that will be more so in case of the children, so that will be detrimental, and cardiac arrhythmia is higher. Hyperkalemia is always linked with cardiac arrhythmia. So potassium is an ion that mainly stabilizes the cardiac action potential, you have read in the physiology. So if there is hyperkalemia, potassium level is quite high, the heart rhythm will be jeopardized and it will be known as the cardiac arrhythmia. So that will be a very dangerous condition.
Risks of regurgitation and aspiration of the gastric contents is increased by succinylcholine in gastroesophageal reflux disease. GERD is very common. মানে গ্যাস্ট্রিক কন্টেন্ট ওপরে রিগার্জিটেট হচ্ছে, ডিসপেপসিয়া হচ্ছে, হজম হচ্ছে না, এরকম অনেকে বলে, তাদের জিআরডি অনেকের থাকে, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। সেগুলোর ক্ষেত্রে কিন্তু রিস্ক অফ রিগার্জিটেশন অ্যান্ড অ্যাসপিরেশন অফ দ্য গ্যাস্ট্রিক কন্টেন্টস হতে পারে, এবং স্পেশালি ইফ স্টমাক ইজ ফুল। এই জন্যই যে কোনো অপারেশনের ক্ষেত্রে তোরা নিশ্চয়ই জানিস নীল পার মাউথ রাখা হয়, নীল পার মাউথ, কোনো কিছু খেতে বারণ করা হয়। অন্যতম কারণ হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাসপিরেশন না হয়, কারণ সবসময় এগুলোর ক্ষেত্রে অ্যাসপিরেশন হয়ে লাংসে ঢুকে যেতে পারে, লাংসে ঢুকে গেলে very much detrimental. So small rapidly moving muscles already discussed like eye, jaw, larynx relax before those of limbs and trunks. একদম ফার্স্টে আই, তারপর জ, ল্যারিংস রিল্যাক্স হবে, তারপর লিম্বস, ট্রাঙ্ক সমস্ত রিল্যাক্স হবে। Ultimately intercostals and finally diaphragmatic paralysis occurs if there is very high dose of the succinylcholine, so respiratory paralysis, recovery reverse order একই রকম ভাবে, মানে extraocular muscles of the eye সবসময় মনে রাখবি ফার্স্ট হয় যখনই আমরা দিচ্ছি মাসল রিল্যাক্সেশন, আবার যখন রিকভারি হচ্ছে ওটা একদম লাস্টে রিকভার করে। মাসল রিল্যাক্সেশন অনসেট উইদিন 1 মিনিট, পিক 2 মিনিটস, ডিউরেশন 5 মিনিটস, মানে খুব শর্ট ডিউরেশনে এটা হয়। So usage already discussed, mainly for short term procedures. Succinylcholine is employed for brief procedures, most commonly used in endotracheal intubation, laryngoscopy, bronchoscopy, esophagoscopy. So these are the different scopies where it is used. Reduction of the fractures, dislocations to treat laryngospasm in all these cases. Rapid endotracheal intubation during induction of anesthesia. General anesthesia endotracheal intubation করতেই হয়, সেক্ষেত্রে দেওয়া হয়। Occasionally it is used by continuous IV infusion for producing controlled muscle relaxation of longer duration. যদি আমরা কন্টিনিউয়াস দিয়ে যাই তাহলে অনেকক্ষণ প্রলং হবে, এমনি শর্ট অ্যাক্টিং, কন্টিনিউয়াস দিয়ে গেলে প্রলং হবে। During electroconvulsive shock therapy to prevent injury ইউজ করা হয়। যদি ইসিটি দেওয়া হয়, ইলেকট্রিক শক যাকে বলে, সেক্ষেত্রে সাকসিনাইলকোলিন দেওয়া হয়। অ্যাডভার্স এফেক্টস ইজ ট্রানজিয়েন্ট ইনক্রিজ ইন্ট্রাঅকুলার টেনশন, চোখের আইয়ের মধ্যে যে আইয়ের যে ইন্ট্রাঅকুলার প্রেসার থাকে সেই প্রেসারটা বেড়ে যেতে পারে। হাইপারক্যালিমিয়া অলরেডি ডিসকাসড, রিমেম্বার ভেরি কমন, সাকসিনাইলকোলিন ইজ অ্যাসোসিয়েটেড উইথ হাইপারক্যালিমিয়া, ইনক্রিজ পটাশিয়াম, সো ফ্যাসিকুলেশনস রিলিজ পটাশিয়াম ইন ব্লাড, continuous muscle contraction ultimately releases the potassium from the cells within the blood. Succinylcholine apnea may occur, so again it happens in some of the cases that respiratory paralysis occurs, so that is apnea, stoppage of the respiration may occur due to the succinylcholine. Malignant hyperthermia when used along with halothane in general anesthesia. Malignant hyperthermia means temperature becomes very high. Halothane is a general anesthetic that is also associated with malignant hyperthermia. So if we are using succinylcholine with halothane, there is every chance of malignant hyperthermia. So we have to, treatment is by rapid cooling of patient and dantrolene is given. Remember the dantrolene is the drug of choice for the malignant hyperthermia. Muscle pain এর ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে ইউজ করা হয়। So details is not required. This is basically fading is given. So this is first is the competitive blockade, this is the non-competitive blockade. So you can see if we are giving this continuously, there occurs progressive decrease in the twitch tension. So there is decrease. Okay. Now if we are giving a tetanic stimulation means a high voltage stimulation is given. This red one, there occurs post-tetanic potentiation. There is increase of the twitch response, which is again decreased. Now, if we are giving neostigmine, that is the acetylcholine esterase, again it restores the twitch contractions, because already we have seen the acetylcholine esterase reverses the competitive neuromuscular blockers. So this is the twitch response by D-tubercularine, that is the competitive one. We are giving a large contraction. So after the large contraction, there is the post-tetanic potentiation, and then again it decreases. This is known as the fading. Again, if we are giving the acetylcholine esterase, again it will becomes normal. But in case of the succinylcholine, when we are giving, there is initial increase because there is sustained contraction, depolarization. So there is initial increase and then decrease. So for succinylcholine, initial increase or more or less similar, then decrease. Okay, followed by the progressive block. And if we are giving a tetanic potentiation, again there is very slight increase. And if we are giving some acetylcholine esterase, it is not reversed. Again, it is continuing. Because it is not competitive blockade, that's why the acetylcholine esterase is not reverses this to the previous one. So
So this is the competitive or non-depolarizing one, and this is the depolarizing or non-competitive one. So again the same thing, competitive blockade for competitive non-depolarizing single block. We know for depolarizing, persistent depolarizing, depolarizing dual block. Anticholinesterase is reverse blockade. Already we have seen anticholinesterase blockটাকে reverse করছে, এটার ক্ষেত্রে করছে না। Initial fasciculations not present, ওটার ক্ষেত্রে কোনো ইনিশিয়াল ফ্যাসিকুলেশন থাকছে না। ডিপোলারাইজিং এর ক্ষেত্রে ইনিশিয়াল কন্ট্রাকশন হচ্ছে কারণ ওরা ডিপোলারাইজিং করছে। স্লো অনসেট লং ডিউরেশন, এটার ক্ষেত্রে র্যাপিড অনসেট শর্ট ডিউরেশন, আর এটার ক্ষেত্রে রিলিজ হিস্টামিন, কিছু কিছু ক্ষেত্রে খুব বেশি হয়, নিউমারের ক্ষেত্রে কম হয়, আর এটার ক্ষেত্রে কোনো হিস্টামিন রিলিজ হয় না। সো ক্লিনিক্যাল মনিটরিং অফ দ্য নিউরোমাসকুলার ব্লক, সো আমরা নিউরোমাসকুলার ব্লকটা দিচ্ছি মেনলি অ্যানাস্থেসিয়ার জন্য। সো কন্টিনিউয়াস মনিটর করা হয় যাতে খুব বেশি অ্যানাস্থেসিয়া বা স্কেলেটাল মাসল রিল্যাক্সেশন বেশি দেওয়া হয়ে গেছে নাকি কম দেওয়া হয়ে গেছে, সেই ব্যাপারটা আমরা বুঝতে পারি। রুটিন অ্যানাস্থেটিক প্রসিডিওরস, বিভিন্ন রকমের প্রোটোকল আছে, কোনো ডিটেলস লাগবে না, টার্মগুলো জেনে রাখ। বা ট্রেন অফ 4 প্রোটোকলটা আগে প্রচুর ইউজ হতো। ট্রেন অফ 4 প্রোটোকল, ট্রেন অফ 4 মানে 4টে আমরা ইম্পালস দেব, মানে 4টে কন্ট্রাকশন দেব। 4 সুপ্রাম্যাক্সিমাল ইলেকট্রিক্যাল স্টিমুলাই আর অ্যাপ্লাইড ইন 2 সেকেন্ড, 2 হার্টজে আর কি। And contractions of the thumb muscles are recorded. Thumb muscles দেয়া হয় একটা দিয়ে, ইম্পালস দেয়া হয় এবং thumb muscle কতখানি কন্ট্রাকশন হচ্ছে দেখা হয়। The train of 4 ratio is obtained by dividing the strength of 4th contraction, 4 নম্বর কন্ট্রাকশন, by that of the first। তার মধ্যে যে ডিভিশনটা তাকে বলা হয় train of 4 ratio। In the untreated subject, মানে কোনো কিছু নেই, নর্মাল সাবজেক্টের ক্ষেত্রে all the 4 contractions remain equal and train of 4 ratio is 1। আমাদের যদি পরপর দেয়া হয় আমাদের ক্ষেত্রে সবকটাই ইকুয়াল হবে, 1 হবে। ডিউরিং পার্সিয়াল কম্পিটিটিভ ব্লক, মানে ডিউরিং অনসেট এন্ড রিকভারি অর রিভার্সাল, মানে আমরা যে কম্পিটিটিভ ব্লক করছি যখন স্টার্ট হচ্ছে অথবা যখন রিভার্স হচ্ছে তখন দ্য ডিগ্রি অফ ব্লক করেসপন্ডস টু দ্য ডিক্রিজ ইন টিওএফ রেশিও। মানে আমরা ব্লকটাকে বুঝতে পারি ওই রেশিওটা দেখে, রেশিওটা কত কম তার মানে ব্লকটা তত কম আছে, রেশিওটা বাড়া মানে ব্লকটাও তত বেশি হচ্ছে। মানে এটা যখন স্টার্টিং হচ্ছে আবার যখন রিভার্স হচ্ছে। As the muscles recover, the train of 4 ratio improves. Train of 4 ratio towards 1 এর দিকে যাচ্ছে and becomes 1 at complete recovery। মানে আমরা এগুলো বুঝবো কি করে? ধর অপারেশন হয়ে গেছে, তারপর যে পেশেন্টটা যে রিভার্সাল হচ্ছে আদৌ হচ্ছে কি হচ্ছে না, আমরা ওষুধ দেবো কি দেবো না, ড্রাগ দেবো কি দেবো না, তখন এই ইম্পালস বিভিন্ন রকম দিয়ে দেখা হয় এবং 4খানা পরপর দেওয়া হয়, রেশিও করা হয়। রেশিও নর্মাল লোকেদের 1 থাকবে, এবার রেশিওটা কম থাকে যদি ব্লকটা যত ইমপ্রুভ করবে তত রেশিওটা টুয়ার্ডস 1 এর দিকে আসতে থাকবে এবং যখন কমপ্লিট রিকভারি হয়ে যাবে, কোনো আর মাসল রিল্যাক্সেশন নেই, তখন 1 হয়ে যাবে। এখান থেকে আমরা বুঝতে পারি ক্লাসিক্যাল আর ফেজ 1 ডিপোলারাইজিং ব্লক ডাজ নট এক্সিবিট দ্য ফেড। ওই ফেড যেটা কমে আসছে সেটা ক্লাসিক্যাল আর ডিপোলারাইজিং ব্লকে দেখা যায় না। অলরেডি দেখেছি ফেড ফেনোমেনন দেখা যায় অনলি কম্পিটিটিভের ক্ষেত্রে, নন ডিপোলারাইজিং এর ক্ষেত্রে, ডিপোলারাইজিং এর ক্ষেত্রে দেখা যায় না। কিন্তু কখন দেখা যায়? যদি খুব বেশি হাই ডোজে দেওয়া হয় বা ফেজ 2 ব্লক হয়, মানে ফেজ 2 তে যদি চলে যায় তখন কিন্তু ওই রকম ফেডিং ফেনোমেনন বা এই টাইপের প্রবলেমও দেখা যায়। সাকসিনাইলকোলিন জেনারেলি রিকোয়ার্স নো মনিটরিং। রিমেম্বার, সাকসিনাইলকোলিন আমরা যে ইউজ করি কোনো এরকম মনিটরিং লাগে না। এগুলো সাধারণত যখন লং ডিউরেশন অপারেশন করা হয়, ধর ওই প্যানকিউরোনিয়াম দিলাম, নিউরো সার্জারি করা হলো, তারপর রিভার্সাল হচ্ছে কি হচ্ছে না, আমরা নিওস্টিকমাইন দেবো কি দেবো না দেখার জন্য এই সমস্ত প্রোটোকল ইউজ করা হয়। সো দিস ইজ দ্য ট্রেন অফ 4 ফেনোমেনন। এটা পরপর 4টে দেওয়া হলো। নো ড্রাগস, যদি কোনো ড্রাগ না থাকে, এই যে ফার্স্ট রেসপন্স আর দ্য ফার্স্ট আর ফোর্থ এর রেশিও করা হয়, দেখ 1 হবে, ইকুয়াল। প্যানকিউরোনিয়াম হচ্ছে কম্পিটিটিভ ব্লক, অলরেডি আমরা দেখেছি প্যানকিউরোনিয়াম লং ডিউরেশন, এটা ফেডিং ক্রমশ কম হবে। এবার এইটাই যখনই রিভার্সাল হবে, যখনই ক্রমশ অপারেশন হয়ে গেছে ক্রমশ নর্মালে ফিরবে, এই লাস্টেরটাও ক্রমশ বড় হবে। সো আলটিমেটলি ক্রমশ ইকুয়াল হতে থাকবে। কিন্তু সাকসিনাইলকোলিন ডিপোলারাইজিংয়ের ক্ষেত্রে কোনো ফেডিং দেখা যায় না, তাই জন্য সাকসিনাইলের ক্ষেত্রে কিন্তু 1ই থাকবে। তাই সাকসিনাইলের ক্ষেত্রে এই মনিটরিংটা ইউজ করা হয় না, কারণ ওটা থেকে আমরা বুঝতেই পারবো না। এখন মানে নাওএডেজ সাধারণত এই ট্রেন অফ 4 প্রোটোকলের থেকে বেশি ইউজ করা হয় ডাবল বাস স্টিমুলেশন। ডাবল বাস স্টিমুলেশন মানে ইভোক রেসপন্স টু বাস্ট অফ 3খানা দেওয়া হয় এবং আলটিমেটলি সেই একই রকম ভাবে দেখা হয়, মানে 3খানা দেওয়া হয় তারপর আবার 2খানা দেওয়া হয়। সেই রকম ফেডিং হচ্ছে কি হচ্ছে না, সাকসিনাইলের ক্ষেত্রে কোনো ফেড দেখা যায় না। মানে জাস্ট রিমেম্বার ট্রেন অফ 4টাই কমনলি এতদিন ধরে ইউজ করা হতো, কিন্তু এখন জাস্ট রিমেম্বার দ্য নেম, ডাবল বাস স্টিমুলেশন করা হয়। ব্যাপারটা বুঝতে পেরেছিস তো? আমি খুব সহজভাবে বললাম। ট্রেন অফ 4 ফেনোমেনন বা ডাবল বাস ফেনোমেনন এগুলো দিয়ে জাস্ট
ক্লিনিক্যাল মনিটরিং অফ দ্য নিউরোমাস্কুলার ব্লক করা হয়। কখন করা হয়? অপারেশনস এর আগে এবং অপারেশনস এর পরে, রিভার্সাল ঠিকঠাক হচ্ছে কিনা জানার জন্য। ড্রাগ ইন্টারাকশনস কিছু রয়েছে। নন ডিপোলারাইজিং ব্লকারস এর ক্ষেত্রে নিওস্টিগমাইন রিভার্সেস দ্য অ্যাকশন অফ অনলি নন ডিপোলারাইজিং ব্লকার, আমরা জানি। হ্যালোথেন, অ্যামাইনোগ্লাইকোসাইড, অ্যান্টিবায়োটিক, ক্যালসিয়াম চ্যানেল ব্লকারস, এগুলো এনহান্স করতে পারে নিউরোমাস্কুলার ব্লকে। হ্যালোথেন ক্যান কজ ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া, বারবার মনে রাখবি। সাকসিনাইলকোলিনের অ্যাডভার্স এফেক্ট, ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া, হাইপারক্যালিমিয়া, সাকসিনাইলকোলিন অ্যাপনিয়া, এগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? সাকসিনাইলকোলিন ইজ খুব ইম্পর্টেন্ট। নেক্সট কামিং টু দ্য ডাইরেক্টলি অ্যাক্টিং মাসল রিল্যাক্সেন্ট, তার মধ্যে একটাই ড্রাগ মনে রাখবি, নাম হচ্ছে ড্যান্ট্রোলিন, ড্যান্ট্রোলিন সোডিয়াম। So dantrolene is a directly acting skeletal muscle relaxant, acts on the ryanodine receptor. Ryanodine receptor is RYR1. Basically, this is a calcium channel in the sarcoplasmic reticulum of the skeletal muscles and prevents calcium-induced calcium release through these channels. So basically, they causes muscle relaxation by not acting on the sodium channel but on the calcium channel, a specific type of the calcium channel that is present in the sarcoplasmic reticulum of the muscles, known as the ryanodine receptor. Okay, so ryanodine receptor, intracellular receptor of the release of the calcium needed for excitation, contraction, coupling. Say muscle contraction, actin myosin, তোরা সেই ফিজিওলজিটা আগে পড়েছিস, একবার রিভিশন করে নিতে পারিস। সেখানে ক্যালসিয়াম সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে রিলিজ হয়, সেই ব্যাপারগুলোকে ব্লক করে ryanodine receptor-এ গিয়ে। So fast contracting twitch muscles are affected more than the slow contracting anti-gravity muscles. এগুলো কেমন ভাবে ব্লক সেগুলো লেখা আছে। Drug of choice in malignant hyperthermia. This is very important. খুব commonly malignant hyperthermia drug of choice কি? Dantrolene. Remember just this, very important. Dantrolene sodium is a directly acting skeletal muscle relaxant that acts on the ryanodine receptor. Ryanodine receptor is a receptor present in the sarcoplasmic reticulum of the muscles that basically causes the induced calcium release that causes muscle contraction. So if we are blocking this, so calcium induced contraction of the muscles is blocked, and this is mainly used for the treatment of the malignant hyperthermia. And malignant hyperthermia is caused by the succinylcholine. Malignant hyperthermia is caused by the halothane. You will see in later. Muscular weakness is the dose limiting side effects. Diarrhea, troublesome diarrhea. Diarrhea খুব commonly হয় এক্ষেত্রে। লং টার্ম ইউজ কজেস ডোজ ডিপেন্ডেন্ট সিরিয়াস লিভার টক্সিসিটি। মানে ড্যান্ট্রোলিনে কি কি অ্যাডভার্স এফেক্ট হতে পারে? একটা হচ্ছে সিরিয়াস ডায়রিয়া হতে পারে, মাসল উইকনেস হতে পারে, আর একটা হচ্ছে লিভার টক্সিসিটি হতে পারে। গ্যাংলিয়ন ব্লকার্স ডিটেলস লাগবে না, জাস্ট নামগুলো। কম্পিটিটিভ ব্লকার্স হচ্ছে হেক্সামিথানিয়াম, ট্রাইমিটাফান এন্ড মেকামাইলামাইন। পারসিস্টেন্ট ডিপোলারাইজিং হচ্ছে নিকোটিন লার্জ ডোজেস। এগুলো হচ্ছে খুব কমন, মানে খুব কম ক্লিনিক্যালি ইউজ হয়। ডাইরেক্ট এরা গ্যাংলিয়নকে ব্লক করে, জাস্ট নামগুলো মনে রাখলেই হবে, ডিটেলস লাগবে না। গ্যাংলিয়ন ব্লকার মেনলি কি করে? গ্যাংলিয়ন যেখানে যেখানে থাকে সেগুলোকে ব্লক করছে। এবার গ্যাংলিয়ন ধর তো সিম্প্যাথেটিক হতে পারে, প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে, যেখানে যেটা প্রিডমিনেন্ট সেটাকে ব্লক করে সেইটার অ্যাকশন করে। ফর এক্সাম্পল হার্টের ক্ষেত্রে ডমিনেন্ট এনএস কি? প্যারাসিম্প্যাথেটিক। So they are blocking this. So ultimately there occurs tachycardia and the patient presents with palpitations. Blood vessels are sympathetic হচ্ছে dominant ANS. This is just revision of your ANS also. Okay. So there occurs vasodilation when we are blocking the ganglion. So in every organ there is either sympathetic or parasympathetic predominance. So they are blocking those sympathetic or parasympathetic, and accordingly the actions occur. So this is a different occur. For example, in case of the bladder, commonly used. ব্লাডারের ক্ষেত্রে যদি আমরা গ্যাংলিয়ন ব্লকার দিই, প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে প্রিডমিনেন্ট টোন, সো সেটাকে ব্লক করছে, তার ফলে ব্লাডার যে টোন সেটা কমে যাবে, সো ডিফিকাল্টি ইন মিকচুরেশন হবে। সিমিলারলি এইগুলো হচ্ছে বিভিন্ন রকমের জিনিস। লাস্টলি কামিং টু দ্য সেন্ট্রালি অ্যাক্টিং মাসল রিল্যাক্সেন্ট। Centrally acting muscle relaxants are drugs which reduce skeletal muscle tone by a selective action in the cerebrospinal axis উইদাউট অল্টারিং কনসাসনেস। এক্ষেত্রে কনসাসনেস মানে অজ্ঞান হয়ে যাওয়ার কোনো ব্যাপার না, ডাইরেক্ট কিন্তু এটা হচ্ছে পেরিফেরিতে স্কেলিটাল মাসলে অ্যাক্ট করছে না, ডাইরেক্ট এটা নিউরোঅ্যাক্সিয়াল সিস্টেমের ওপর কাজ করছে। দে সিলেক্টিভলি ডিপ্রেস দ্য স্পাইনাল অ্যান্ড সুপ্রাস্পাইনাল পলিসাইন্যাপটিক রিফ্লেক্স। বিভিন্ন যে স্পাইনাল রিফ্লেক্স থাকে স্পাইনের ওপরে, সুপ্রাস্পাইনাল যে রিফ্লেক্স থাকে সেগুলোকে ডিপ্রেস করছে। এইগুলোই মেনলি মাসেল টোনকে কন্ট্রাক্ট করে, রেগুলেট করে। So without significantly affecting the monosynaptically mediated stretch reflex. Stretch reflex এগুলো সব ফিজিওলজি যে বিভিন্ন রকম রিফ্লেক্স হয়, তার যে স্ট্রেচ রিফ্লেক্স হচ্ছে মোস্ট কমন যে রিফ্লেক্স, সেটাকে কোনো এফেক্ট করছে না, কিন্তু অন্য যে পলিসাইন্যাপটিক রিফ্লেক্স সেগুলোকে এফেক্ট করছে। অ্যাসেন্ডিং রেটিকুলার ফর্মেশন,
মেনটেন্যান্স অফ দ্য ওয়েকফুলনেস ডিপ্রেস হচ্ছে কিন্তু খুব কম, তার ফলে কনসাসনেস কিন্তু যায় না এগুলোর ক্ষেত্রে। কমনলি যে ড্রাগগুলো ইউজ করা হয়, বেক্লোফেন দেখবি কিছু কিছু ক্ষেত্রে ইউজ করা হয়। ব্যাকলোফেন ইজ বেসিক্যালি অ্যানালগ অফ দ্য ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার গাবা, গাবা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড। গাবা ইজ অ্যানাদার নিউরোট্রান্সমিটার, বেসিক্যালি ইট ইজ অ্যান ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। সো এটা হচ্ছে গাবাকে ব্লক করছে, সিলেক্টিভ গাবা বি রিসেপ্টর অ্যাগনিস্ট। গাবা রিসেপ্টর নিয়ে তোরা সিরেটিভ হিপনোটিকে পড়বি, কারণ ওখানে গাবা রিসেপ্টরের উপরই বিভিন্ন রকমের কাজ করছে বিভিন্ন ড্রাগস গুলো। Acts in the spinal cord where it depresses both polysynaptic and monosynaptic reflexes and spasticity in many neurological diseases. Baclofen কোথায় মেনলি ইউজ হয়? ইউজ হয় মাল্টিপল স্ক্লেরোসিস, বিভিন্ন রকমের তোরা দেখবি যে স্প্যাস্টিসিটি মানে হাত পা ইনভলান্টারি কন্ট্রাকশন হচ্ছে, ঠিকঠাক চলতে পারছে না। মাল্টিপল স্ক্লেরোসিস খুব কমন। অ্যামাট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস কার ছিল? নাম করা একজন সায়েন্টিস্ট। অ্যামাট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস ছিল, কেউ বলতে পারবে? অ্যামাট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস নাম করা কোন সায়েন্টিস্টের ছিল? স্টিফেন হকিং, নাম শুনেছিস তো? So Stephen Hawking has amyotrophic lateral and he has a large dose of baclofen every day when he was alive. So amyotrophic lateral sclerosis, spinal injuries, flexor spasm is reduced. Baclofen is preferred drug for symptomatic relief. কোনোটাই কিন্তু এগুলো কিউরেবল নয়। সো দিস আর অল নিউরোলজিক্যাল ডিজিজ দ্যাট কজেস স্প্যাস্টিসিটি, মানে মাসল টোনের প্রবলেম হয় এবং আলটিমেটলি যাতে সিমটোম্যাটিক রিলিফ হয় তখন এই সেন্ট্রালি অ্যাক্টিং মাসল রিল্যাক্সেশন লাইক ব্যাকলোফেন দেওয়া হয়। টিজানিডিন ইজ অ্যানাদার ওয়ান। দিস এ ক্লোনিডিন কনজেনার। ক্লোনিডিন তোরা পড়েছিস সেই আলফা 2 অ্যাগনিস্ট, আলফা রিসেপ্টর অ্যাগনিস্ট ক্লোনিডিন, তারই একটা কনজেনার। সো বেসিক্যালি ইট ইজ এ সেন্ট্রাল আলফা 2 অ্যাড্রিনার্জিক অ্যাগনিস্ট। Inhibits release of the excitatory amino acids in the spinal interneurons. Excitatory amino acid গুলো ব্লক করছে, so they facilitate the inhibitory neurotransmitter. Polysynaptic reflexes are inhibited, resulting in decreased muscle tone, frequency of muscle spasm, indicated in spasticity due to neurological disease and painful muscle spasm of spinal origin. টিজানিডিন বা এই টাইপের আরো কিছু ওষুধ রয়েছে, দেখবি অনেক সময় যে ওই আমাদের মাসল স্প্যাজম হয়, যেমন ধর এই নেক মাসল স্প্যাজম খুব কমন, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই টিজানিডিন বা আরো কিছু রয়েছে যেমন থায়োকলচিকোসাইড। তোরা বইয়ে পড়বি অনেকগুলো ড্রাগ রয়েছে, সেগুলো সব পড়বি, এগুলো ইম্পর্টেন্ট। থায়োকলচিকোসাইড খুব কমনলি ইউজ করা হয়। এগুলো হচ্ছে খুব লেসার পোটেন্ট সেন্ট্রাল মাসল রিল্যাক্সেন্ট, যেগুলো এই মাসল যদি আমাদের ইন্ডিভিজুয়াল ওই নেক মাসল বা অন্য কোনো জায়গায় লেগ মাসলের স্প্যাজম হয় ইউজ করা। টিজানিডিনও ইউজ করা, বাট সাইড এফেক্ট ইজ ড্রাই মাউথ, drowsiness, nighttime insomnia and hallucination. This can occur. So these are the uses of the centrally acting muscle relaxant. Acute muscle spasm, কোথা একটা মাসল স্প্যাজম এলো, খুব কমন হলো ফুটবল খেলতে গেলে হঠাৎ করে হ্যামস্ট্রিং মাসল স্প্যাজম হলো, কারণ হয়েছে খুব কমনলি হয় হ্যামস্ট্রিং মাসল স্প্যাজম হয়, সেক্ষেত্রে ইউজ করা হয়। টর্টিকোলিস যেটা বলছি, টর্টিকোলিসের আরেকটা নাম হচ্ছে রাইনেক, ওই যে ঘাড়ে যে খেঁচকা লাগা যাকে বলি, হঠাৎ করে ঘাড়ে প্রচন্ড লেগে যায়, সেইটাকে বলে টর্টিকোলিস। সেগুলোর ক্ষেত্রে ওই টিজানিডিন, থায়োকলচিকোসাইড বা কিছু কিছু ক্ষেত্রে ব্যাকলোফেনও ইউজ করা হয়। লাম্বাগো একই রকম ব্যাপার, ব্যাকএক বা নিউরালজিয়ালস, বিভিন্ন রকমের নার্ভ পেন, অ্যাংজাইটি অ্যান্ড টেনশন কিছু কিছু ক্ষেত্রে ইউজ করা হয়। স্প্যাস্টিক নিউরোলজিক্যাল ডিজিজেস যেমন অলরেডি ডিসকাস করলাম অ্যামাট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস বা মাল্টিপল স্ক্লেরোসিস, এই সমস্ত ডিজিজে এগুলোর ক্ষেত্রে মাসল টোন খুব বেড়ে যায়, তাই জন্য মাসল টোন কমাতে হবে, তার মানে কি মাসলকে রিল্যাক্স করতে হবে, তখন এই সেন্ট্রালি অ্যাক্টিং মাসল রিল্যাক্সেশন গুলো ইউজ করা হয়। টিটেনাস, টিটেনাস হচ্ছে টিটেনাস আলটিমেটলি রোগ। আমরা জানি যে ওই যদি ধুলো ফুলো অনেক সময় টিটেনাস স্পট থাকে, টিটেনাস যদি ইনজেকশন না নিই টিটেনাস টক্স হয়, টিটেনাস রোগ হতে পারে। টিটেনাসের ক্ষেত্রে কন্টিনিউড মাসল কন্ট্রাকশন হয়, টিটেনাস আসলে একটা ডিজিজ, সেই কন্টিনিউড মাসল কন্ট্রাকশনের জন্য এগেন এই মাসল রিল্যাক্সেশন কাজে লাগে। ইলেকট্রোকনভালসিভ থেরাপি, কিছু কিছু ক্ষেত্রে মানে সিভিয়ার সাইকোলজিক্যাল ডিজিজের ক্ষেত্রে ইসিটি দেওয়া হয়, মানে ইলেকট্রিক শক আমরা যাকে বলি, সেক্ষেত্রে তার সাথে এটা দেওয়া হয়। এবং অর্থোপেডিক ম্যানিপুলেশনস, অর্থোপেডিক ম্যানিপুলেশনস মানে ওই জয়েন্ট টু জয়েন্ট যদি অ্যালাইনমেন্ট করতে হয় অনেক ক্ষেত্রে এটা ইউজ করা হয়। সো দিস ইজ মোর অর লেস everything about this. So any questions? So within this skeletal muscle relaxation you have to read the mainly the two, the competitive, non-competitive, what are the mechanisms of actions, what are the names of the drugs. Of all the drugs, most important is the succinylcholine. Read everything about the succinylcholine, how it acts, what are the indications, what are the adverse effects of the succinylcholine, and something about the train of the four phenomenon, and the names of this dantrolene, where it is used, malignant hyperthermia, names of the some central muscle relaxation and where it can be used. Okay.